রেস্টুরেন্ট থেকে ফেরার পর চৈত্রী ভীষণ ক্ষেপেছিল। রুহানিয়া কোনোভাবেই ওর রাগ ভাঙাতে পারেনি। হঠাৎ করে কাব্য যেন তার দু চোখের বিষ হয়ে উঠেছে। বিষের এই প্রতিক্রিয়া সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেও থাকে। চৈত্রী যত চেষ্টা করছিল কাব্যকে তার থেকে দূরে সরানোর, ততই কাব্য যেন এগিয়ে আসছিল কাছে। জিহাদের মাধ্যমে সে চৈত্রীর ফোন নাম্বারও জোগাড় করে ফেলেছে। যখন তখন কল মেসেজ করতেই থাকতো। চৈত্রী মাঝে মাঝে এতটাই ভেবে পায় না, একটা মানুষ এতটা আজাইরা হয় কিভাবে। অথচ মানুষটা কিন্তু চাকরিও করে। আসল কথা হলো পছন্দের মানুষটিকে কি করে ট্রিট করতে হয়, কিভাবে সময় দিতে হয়, সেটা ব্যস্ততা কিংবা কাজের ওপর নয়, বরঞ্চ নিজের ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে। শুধু যে কাব্য চৈত্রীর হাওয়া বদল হচ্ছিল তাই নয়, জিহাদ রুহানিয়ার মাঝেও হাওয়ার বদল ঘটেছে ব্যাপক। জিহাদের সঙ্গ পেয়ে রুহানিয়া অনেকটাই মুভ অন করে ফেলেছে। সে বাড়িতে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে চাকরি করবে। ওর সিদ্ধান্তে কেউ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সে হচ্ছে জিহাদ। কাব্য অফিস থেকে বাসায় ফিরেছে মিনিট 15 হবে। এর কিছুক্ষণ পর জিহাদ আসে। শুভ্র এখন পুতুলকে নিয়ে আলাদা বাসায় থাকে। তিতাস এখনো ফেরেনি। আগে 4 বন্ধু একসাথে ব্যাচেলর থাকতো। কাব্য ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে শুয়ে পড়ে। পাশে এসে বসে জিহাদ, পিঠে চাপড় দিয়ে বলে, কি করিস? আমি কি করি তা দিয়ে তোর কি কাজ? অফিস থেকে এসেছিস, আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। জিহাদ শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নিশ্চয়ই চৈত্রীকে বিরক্ত করবি এখন। কাব্য উঠে বসে, খেপে গিয়ে বলে, এই শালা, বিরক্ত কেন বলছিস? আমি ওকে বিরক্ত করি নাকি? তোর কল বা মেসেজ তো বিরক্তিই হয়। এটাকে বিরক্ত বলে না, ভালোবাসার প্রথম ধাপ বলে। এখন আমার সব পাগলামি ওর ভালো লাগছে না। যখন ও নিজেও ভালোবেসে ফেলবে তখন দেখবে এসব পাগলামি দেখার জন্য মুখিয়ে থাকবে। তাই ও তোকে ভালোবাসবে এতটা শিওর কিভাবে হলি তুই? আলবাত ভালোবাসবে। এতটা ভালোবাসা ইগনোর করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়, বুঝলি? বুঝলাম। এখন আমার কথা শোন। কাব্য তখন চৈত্রীকে কল দিচ্ছিল। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখে বলল, কি কথা? আমি তো নিজেই ফেসে বসে আছি, কিন্তু আমাদের সম্পর্ক তো আর তোদের মতো সাপে নেউলের মতো না, তাই চাইলেও তোর মতো করে পাগলামির মাধ্যমে বুঝিয়ে দিতে পারি না। কাব্য মাথা নাড়িয়ে হেসে হেসে বলল, রুহানি আপুর প্রেমে পড়েছিস তাই না? জিহাদ মাথা চুলকে বলে, বুঝেছি সে তো। কাব্য আর তখন চৈত্রীকে কল করল না। ফোন বিছানার উপর রেখে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, তাহলে আর চিন্তা কিসের? শুভ কাজটা সেরে ফেল। শুভ কাজ সেরে ফেলবো মানে বিয়ে করবি? আপত্তি আছে নাকি তোর? আমার কোনো আপত্তি থাকবে কেন? ভয় তো রুহানিয়াকে নিয়ে। ও যদি না মানে আমায় ভুল বোঝে। এখানে তো আমি ভুল বোঝাবুঝির কিছু দেখছি না। কাউকে ভালোবাসা কি অন্যায় নাকি? আর শোন, তুই ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবি। বিয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভয় হচ্ছে যদি রিজেক্ট করে দেয় আর কথা না বলে। তোদের মাঝে এখন সম্পর্কটা কি রকম? বন্ধুর মতো? তাহলে তো চাপ না নিয়ে বলে ফেল। সত্যি? হ্যাঁ, যত ভাববি তত বেশি কনফিউশনে পড়ে যাবি। মনের কথা জানিয়ে দেওয়াই ভালো। এরপর যদি সে রাজি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না হয় তবু হাল ছাড়বি না। কাব্যর শেষ কথা শুনে জিহাদ হাসল, হেসে বলল, ঠিক আছে। জিহাদ গোসলে যাওয়ার পর কাব্য বারান্দায় গিয়ে চৈত্রীকে কল করে। চৈত্রী তখন পড়ছিল। এই মাস থেকেই তার কলেজের ক্লাস শুরু হয়েছে। পড়তে তার খুব একটা ভালো না লাগলেও নতুন বই নিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। ফোনের স্ক্রিনে কাব্যর নাম্বার দেখে মেজাজ চটে যায় চৈত্রীর। এর আগেও সে 2টো নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে, মনে হচ্ছে এটাও ফেলতে হবে। সে কতক্ষণ ফোনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রিসিভ করল। ওপাশ থেকে কাব্য বলল, চৈত্রর প্রখর রোদে শেষ হয়ে গেলাম। ভুরু কুঁচকে যায় চৈত্রীর। সে গম্ভীর হয়ে বলে, এখন চৈত্র মাস নয়। আমি কখন মাসের কথা বললাম? আমি তো বললাম তো মানুষের কথা। বুঝিনি।
সহজ বাক্য, তোমার কথা বলেছি। আমি চৈত্র নয়, চৈত্রী। কতবার বলবো এক কথা? তুমি শুধু আমার চৈত্র, এ কথা তোমায় কতবার বলবো? আপনি না চাকরিজীবী মানুষ, ফোন করার জন্য এত ফালতু সময় কোথায় পান? কি যে বলো না চৈত্র, এটাকে বলে গুরুত্বপূর্ণ সময়। তুমি সব সময় এমন বিরক্ত হয়ে কথা বলো কেন? কারণ আপনাকে আমার বিরক্ত লাগে, কিন্তু আমি তো তোমাকে বিরক্ত করি না। অবশ্যই বিরক্ত করেন, তাই নাকি? তাহলে বাসায় আমার কথা কেন বলো না? একটা ছেলে তোমায় প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে, আর তুমিও সেটা নীরবে সহ্য করে যাচ্ছ। এর মানে কি? সামথিং। নাথিং। আপনি শুভ্র ভাইয়ের বন্ধু, তাই সহ্য করতেছি, কারণ আমি চাই না আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। তাহলে আরেকটা উপকার করো। কিসের উপকার? বন্ধুত্বটা আরেকটু জোরালো করে দাও। আমি কিভাবে? তুমি আর রুহানিয়া আপু ঢং না করে ক্লিয়ার করে বলেন, আমার বন্ধু জিহাদ তোমার আপুকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারছে না। সম্ভবত আজ নয়তো কালকের মধ্যে বলে দেবে। তার আগে তোমার কাছে অনুরোধ, জিহাদের আগে এই কথাটি তুমি রুহানিয়া আপুকে বলো না। এখন আসি তোমার টপিকে। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমি কীরকম হাবুডুবু খাচ্ছি। নদীর পানিতে সাঁতার জানলেও প্রেমের পানিতে সাঁতার কাটা আমার কাম্য নয়। তাই আমায় বিয়ে করে পাড়ে তুললে খুবই উপকৃত হতাম। এতে আমিও বেঁচে যাই, আর শুভ্রর সাথে বন্ধুত্ব গাঢ় হবে আরও। প্রস্তাবটা কেমন লাগলো? জঘন্য। আমি এত সুন্দর প্রস্তাব দিলাম, আর তুমি এক কথাতেই উত্তর দিয়ে দিলে, তাও কিনা বললে জঘন্য। আপনার কি বকবক করা শেষ? আমি ফোন রাখবো। তোমার সাথে কথা বললে আমার বকবকানি আজীবনও শেষ হবে না। এখন বলো, জিহাদের সাথে কি আমিও বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব? কচু খেয়ে মরেন আপনি, বলেই ফোন কেটে দেয় চৈত্রী। কাব্য শব্দ করে হাসে, আর ফোন না দিয়ে মেসেজ পাঠায়, মুরগি আদর করেছো, কচু খাইয়েছো, এবার তোমার বাড়িতে জামাই আদর ব্যবস্থাটা করে দাও। চৈত্রী মেসেজটি পড়ে স্বগতোক্তি করে বলল, ত্যাগত। সময় বিকেল 5টা। সূর্য প্রায় ডুবো ভাব। মুখোমুখি বসে আছে জিহাদ আর রুহানিয়া। জিহাদ অফিস থেকে সরাসরি রেস্টুরেন্টে এসেছে। ঘামে ভেজা শার্ট, কপালের সামনে পড়ে থাকা চুলগুলো ঘামে ভিজে চুপসে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে জিহাদকে পর্যবেক্ষণ করছিল রুহানিয়া, কেননা জিহাদের মাঝে আজ ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে সে। কেমন যেন আড়ষ্ট হয়ে রয়েছে। কাচুমুচু ভাব। নিজেকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে রুহানিয়া মেনু কার্ড দেখছিল। একবার জিহাদের দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল জিহাদ ওর দিকে নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সে তাকানো মাত্রই আবার দৃষ্টি সরিয়ে নিয়েছে জিহাদ। হঠাৎ কেন জানি এমন ব্যবহারে রুহানিয়ার হাসিও পাচ্ছে। সে নড়েচড়ে বসে বলল, কি খাবেন? জিহাদ একটু থমকালো। খুব স্বাভাবিক একটা প্রশ্ন করেছে রুহানিয়া, অথচ তার কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে। কথা বলতে গিয়ে হাঁটু কাঁপছে। কি আশ্চর্য! এতটা অস্থিরতায় কেন সে ভুগছে বুঝতে পারছে না। তবে এতটুকু বুঝতে পেরেছে, একা আসাটা একদম ঠিক হয়নি তার। সাথে কাব্য কিংবা তিতাস থাকলে মনে হয় একটু জোর পেত। বড্ড ভুল হয়ে গেছে। এখন এই ভুলের মাসুল দেবে কি করে? জিহাদকে চুপ করে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজালো রুহানিয়া। বলল, কোথায় হারিয়ে গেলেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে জিহাদ প্রত্যুত্তর করল না, মানে কিছু না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়। ঠিক আছে, আর কিছু? আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খাবো, আর আপনার যা ইচ্ছা অর্ডার করুন। রুহানিয়া ওয়েটারকে ডেকে 2টো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। শুধু সে নিজে থেকেই বা কি বলবে বুঝতে পারছে না। এভাবে চুপ করে বসে থাকতে অস্বস্তি লাগছিল। সে টেবিলের উপর 2 হাত রেখে কথা বলার প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করলো, সরাসরি অফিস থেকে এখানে চলে এসেছেন? জিহাদ বলল, হ্যাঁ। বাসার সবাই কেমন আছে? কথা হয়েছিল তাদের সাথে? হ্যাঁ। একটুখানি থেমে জিহাদ ভয়ে ভয়ে বলল, রুহানিয়া, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে জরুরিভাবে দেখা করতে বলেছি। রুহানিয়া স্মিত সহাস্যে বলল, সেটা আমি বুঝতে পেরেছি, আর আপনি যে খুব ঘাবড়ে আছেন সেটা বুঝতে পারছি। জিহাদ কিছুটা লজ্জিত বোধ করলো। মেয়েদের সামনে এত নার্ভাস হলে চলে নাকি? সে মাথা নত করে অস্বস্তিতে পড়েও হাসল। বন্ধুরা এখন সাথে থাকলে নির্ঘাত এটা নিয়ে হাসাহাসি করত।
রুহানি অভয় দিয়ে বলল, আপনি প্লিজ একটু স্বাভাবিক হন, এত নার্ভাস হওয়ার তো কিছু নেই, আপনি নির্ভয়ে আমায় বলতে পারেন। সত্যি? হ্যাঁ সত্যি। কথা দিচ্ছেন? আমার ওপর রাগ করবেন না? এতদিনে আপনাকে আমি এতটুকু চিনেছি যে আপনি রাগ করার মতো কিছুই বলবেন না। এতটা বিশ্বাস করাও কিন্তু ঠিক নয়। সমস্ত মানুষ যদি বিশ্বাস অর্জন করে নিতে সফল হয়, তাহলে তাকে অবিশ্বাস করি কি করে বলুন? বিশ্বস্ত মানুষ যদি বিশ্বাস অর্জন করে নিতে সফল হয়, তাহলে তাকে অবিশ্বাস করি কি করে বলুন? জিহাদ হাসল। হাসিটা তৃপ্তির ছিল। অন্তত সে রুহানিয়ার বিশ্বাস তো অর্জন করতে পেরেছে। যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই, সেখানে সম্পর্কের কোনো সূচনা হতে পারে না কখনো। আর না কখনো কোনো সম্পর্ক বেশি দিন টেকে। বিশ্বাস যে ভীষণ দামি জিনিস। জিহাদ মনে কিছুটা সাহস পেল। সে দৃঢ়তার সাথে বলল, আমি আপনাকে ভালোবাসি রুহানিয়া, বিয়ে করতে চাই আপনাকে। রুহানিয়া চমকে তাকায় জিহাদের দিকে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাব্যর সাথে দেখা হয়ে যায় চৈত্রীর। কাব্য জানত চৈত্রী এই পথ দিয়েই বাড়িতে ফিরবে, তাই সে অফিস ছুটি হওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। চৈত্রী দূর থেকে কাব্যকে দেখে কপাল কুঁচকে ফেলে। দেখো না দেখার ভান ধরে সোজা বান্ধবীদের সঙ্গে হাঁটতে থাকে। সে ভেবেছিল এভাবে কাব্যকে এড়িয়ে গেলে এটা তার ইগোতে লাগবে। তবে এমন কিছুই হলো না। কাব্য একদম চৈত্রীর ভাবনাকে তোয়াক্কা করেনি। সে এগিয়ে এসেছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার পিসি বাচ্চা, এভাবে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? চৈত্রীর বান্ধবীরা সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কাব্যদের উদ্দেশ্যে বলল, তোমরা একটু আগে আগে হাঁটো তো ছোট্ট আপুরা। আমি জানি আমায় নিয়ে তোমাদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে, অনেক প্রশ্ন জেগেছে। সেসব প্রশ্নের উত্তর আমি চলে যাওয়ার পর চৈত্রী দেবে। খুব বেশি সময় নেব না, অল্প একটু কথা বলেই চলে যাব। চৈত্রী কিছু বলার পূর্বেই ওর বান্ধবীরা বিনা বাক্যে একটু আগে আগে হাঁটা ধরে। চৈত্রী বিরক্ত হয়ে কাব্যকে বলে, আপনার কি একটু ক্লান্ত লাগে না? সরাসরি অফিস থেকে এখানে আসার এত এনার্জি পান কোথায়? আসি তো ভালোবাসার টানে। দুজনে পাশাপাশি হাঁটছে। চৈত্রী বলল, আপনি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার সাথে ফ্লার্ট করছেন। কি আশ্চর্য, আমার অনুভূতিকে তোমার ফ্ল্যাট মনে হয়? ফ্লার্ট করলে তো ফ্ল্যাটই মনে হবে, তাই না? তুমি এত নিষ্ঠুর হৃদয়ের কেন বলো তো? তোমার মধ্যে কি ভালোবাসা, ফিলিংস এসব কিছুই নেই? না, নেই তো, থাকবেই তো না। ছোট্ট মানুষ ভালোবাসা কী জিনিস তাই তো বোঝো না? সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তাই? বেশ, দিন শিখিয়ে। আপনার থেকে ভালোবাসা শিখে আমি অন্য কাউকে ভালোবাসবো, এত সোজা? আমি তো মহান নেই, বুঝলে? আমি ভালোবাসা শেখাবো, এরপর তুমি অন্য কাউকে ভালোবাসবে। এ সময় সহ্য করব কখনো না। আমি দেবদাস হতে পারবো না। প্রয়োজনে তোমায় খুন করে জেলের আসামি হব, শাস্তি হিসেবে মাথা পেতে নেব মৃত্যুদণ্ড। তবু তুমি অন্য কারো হবে, এটা আমি মানতে পারবো না। কাব্যর সব কথাতেই দুষ্টুমির রেশ থাকে। সিরিয়াস মনে হয় না, তবে এই কথাগুলোতে যেন আলাদা রকম একটা টান ছিল, জেদ ছিল, আবেগ ছিল। বড় অদ্ভুত বিষয় হচ্ছে চৈত্রী এসব অনুভবও করতে পেরেছে। তার বুকের ভেতর কেমন চিনচিন করছে। সে থমকে গিয়েও হাঁটছে, চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। এই তেরা ছেলের মাথায় একদম জড়ানো যাবে না। কাব্য নিজেকে সামলে নিয়েছে। নিশ্চুপ চৈত্রীর মুখ পানে তাকিয়ে বলে, তুমি আগের মতো ঝগড়া করো না কেন আমার সাথে বলো তো? চৈত্রীর চোখগুলো গোল গোল করে তাকিয়ে বলে, আমি কি ঝগড়ুটে নাও? আমার সাথে তো খুব ঝগড়া করতো আগে, আজকাল কেমন এড়িয়ে চলো। তাই তোমার জন্য ঔষধ এনেছি, সারপ্রাইজ ঔষধ। সেটা কি? দেখাচ্ছি, সাথে করে এনেছি। কাব্য তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে চৈত্রীর হাতে দিয়ে বলে, খুলে দেখো। অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটটি হাতে নিয়ে খুলতে লাগলো চৈত্রী। মোড়ানো প্যাকেট খোলা হলে চৈত্রী অবাক হয়ে তাকায় কাব্যর দিকে। কাব্য হেসে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? এটা কি ধরনের সারপ্রাইজ? ওমা, চেনোনি? এটা এনার্জি বিস্কুট। এই বিস্কুট খেয়ে ঝগড়া করার জন্য আরও এনার্জি পাবে। চৈত্রী রেগেমেগে বিস্কুট কাব্যর হাতে তুলে দিল। চিবিয়ে বলল, আপনি অসভ্য ধরনের একটা তেদর লোক। কাব্য চৈত্রীর চলে যাওয়া দেখছে আর হাসছে। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে খেতে খেতে চৈত্রীর উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমি কিন্তু খেয়ে নিলাম চৈত্র।
তোমার পেছনে ঘোরার জন্য আমারও তো এনার্জির প্রয়োজন আছে, তাই না? ছেলেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ছেঁচড়া হওয়া লাগে। এত অ্যাটিটিউড দেখাতে গেলে তোমায় তো আমার পাওয়া হবে না। চৈত্রী চোখ গরম করে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ওর বান্ধবীরা সবাই হাসছে। কাব্য বিস্কুট খেতে খেতে নিজে নিজেকে বলে, মেয়েদের মানানোর জন্য অনেক এনার্জির দরকার বস, তাই এনার্জি বিস্কুট খাও আর এনার্জি বাড়াও কাব্য। কিছু শব্দ স্থিতিশীল অবস্থায় রুহানিয়ার মাথায় চেপে রয়েছে। জিহাদের সরল উক্তিগুলো এখনো কানে বাজছে। সেই সাথে তার করুণ চাহনিও বারংবার চোখের দৃশ্যপটে ভেসে উঠছে। ওই মুহূর্তে রুহানিয়ার বলার মতো কিছুই ছিল না, আর না ছিল উত্তর দেওয়ার মতো কোনো ভাষা। তবে এতটুকু সে আগেই বুঝেছিল, জিহাদের মনে তার জন্য কিছু তো একটা আছে। তবে এ কথাও সত্য, এভাবে হুট করে যে জিহাদ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেবে, এটাও সে ভেবে উঠতে পারেনি। বলা বাহুল্য, ঘুণাক্ষরেও সে টের পায়নি। রুহানিয়ার ইতস্তত বোধ চাহনি জিহাদের দৃষ্টির অগোচর হয়নি। সে রুহানিয়াকে সহজ করতে বলেছিল, ঘাবড়ানোর কিছু নেই রুহানিয়া, আমি এখনই কোনো উত্তর চাচ্ছি না। আমি শুধু আমার দিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সময় নিন। আপনার পছন্দ অপছন্দ এবং আপনার সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান জানিয়েছি, আর ভবিষ্যতেও জানাবো। আমাদের মাঝে যদি অন্য কোনো সম্পর্ক নাও হয়, তাহলে আমরা বন্ধু হয়েই থাকব। এতটুকু তো করাই যায় রুহানিয়া, প্লিজ যোগাযোগ অফ করে দিয়েন না, আমার এটা রিকোয়েস্ট। রুহানিয়া তখন হ্যাঁ না কিছুই বলেনি, সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। কফিটুকু শেষ করে শুধু বলেছিল, এবার বাসায় যেতে হবে। জিহাদ বাধা সাধেনি, নিজে এসে রুহানিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। বাড়ি আসার পর থেকেই বারান্দায় পায়চারি করে চলেছে রুহানিয়া, আর বারবার জিহাদের বলা কথাগুলো ভাবছিল। সে আসলে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত, কি বলা উচিত। তার মন আসলে কি চায়, সে তো সেই বিষয়ে সন্দিহান। এখন তার কারো সাহায্য, কারো সঙ্গ ভীষণ প্রয়োজন ছিল। বিষয়টা যদি জিহাদকে ঘিরে না হতো, তাহলে নিঃসন্দেহে এই বিষয়ে সে জিহাদের সাথে আলোচনা করত। কিন্তু এখন কাকে সে বলবে মনের কথাগুলো? কে তাকে পথ দেখাবে? মায়ের সাথে তার সম্পর্ক ভালো, তবে ছোটবেলা থেকেই ভীতি সঞ্চার স্বভাব তার মধ্যে থাকায় মাকে ভালোবাসার বিষয়ে কখনো মনের কথাগুলো বলা হয়নি, যে কারণে সে কখনো শুভ্রকে পছন্দ করার বিষয়টিও বলতে পারেনি। বিষয়টা নিয়ে যে চৈত্রীর সাথে আলাপ করবে, সেটা নিয়েও মনে খুঁতখুঁতানি ছিল। চৈত্রী নিজেই তো ছোট মানুষ, সে ওকে কী বা পরামর্শ দিতে পারবে? চৈত্রী পড়ার টেবিল থেকে রুহানিয়ার অস্থিরতা খেয়াল করছিল। এতক্ষণ সে কিছুই বলেনি, এমনিতেই সে নিজেই কাব্যর অত্যাচারে অতিষ্ঠ। কাউকে কিছু বলতেও পারছে না। অন্যদিকে রুহানিয়ার অস্থিরতার কারণ নতুন করে কি হতে পারে, সেটাও সে বুঝতে পারছে না। শুভ্র ভাইয়ের কথা মনে পড়েই কি মন খারাপ হতে পারে? সে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দোলনায় বসে দোল খেতে খেতে বলল, আপাই তোমার কি মন খারাপ? চৈত্রীর উপস্থিতি এবং প্রশ্নে কিছুটা সংকুচিত হয়ে ওঠে রুহানিয়া। স্বাভাবিক থাকার প্রয়াসে বলে, কই না তো। তাহলে কি কিছু নিয়ে ভাবছ? না, তেমন কিছু না। তাহলে আমার মনমরা হয়ে আসছো কেন? আর এমনি। তোর কথা বল। পড়া রেখে এখানে কেন এসেছিস? কিছু বলবি? এসেছিলাম তো তোমার কি হয়েছে সেটা শোনার জন্য। এখন মনে হচ্ছে এই সুযোগে তোমায় একটা কথা শেয়ার করি। তুলের ওপর বসলো রুহানিয়া। চৈত্রীর কোলের ওপর দুহাত রেখে বলল, আচ্ছা শোন বলি। শুভ্র ভাইয়ের বন্ধু আছে না কাব্য, সে তো আমাকে জ্বালিয়ে মারছে। কেন? কি করেছে? কি করেনি সেটা বলো। সারাদিন ফোন দেয়, মেসেজ দেয়, কলেজের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। আজ কি হয়েছে জানো? কি? উৎসাহিত হয়ে প্রশ্ন করলো রুহানিয়া। প্রাইভেট পড়ে বের হয়েছি কলেজ থেকে, ওই সময় দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে, আমার জন্য সারপ্রাইজ এনেছিল। কি সারপ্রাইজ সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। রুহানিয়া কৌতূহল বাড়ল। সে জিজ্ঞেস করলো, কি সারপ্রাইজ? এনার্জি বিস্কুট। রুহানিয়ার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। হ্যাঁ, বলে কিনা এনার্জি বিস্কুট খেলে আমার সাথে ঝগড়া করে এনার্জি বাড়বে। রুহানিয়া এবার খিলখিল করে হেসে উঠে। হাসতে হাসতে চৈত্রীর কোলে মাথা রেখে গড়াগড়ি খায়। কিছুটা বিরক্ত হয় চৈত্রী। এটা কি হাসার মতো কিছু হলো? চৈত্রী নাক মুখ কুঁচকে জানতে চাইল, হাসছো কেন?
রুহানিয়া কোনো রকম হাসি থামিয়ে বলল, হাসির কথা শুনে হাসবো না, কিন্তু আমি খুব বিরক্ত আপু। ওই লোকটা বলে আমায় নাকি ভালোবাসে। রুহানি আবার অবাক হয়ে বলে, কি সত্যি? সত্যি কিনা মিথ্যা তা তো জানি না, তবে সে আমায় এটাই বলেছে। মজা করে হয়তো, আমারও তাই মনে হয়, কিন্তু এর জন্য কি প্রতিদিনই মজা করা লাগবে তার? আমি কি তার বেআইন লাগি? আচ্ছা, কাব্যকে তোর কেমন লাগে? বিরক্ত লাগে। এমনিতে কেমন লাগে? কেমন লাগবে? রুহানিয়া চোখ পিটপিট করে তাকায়। সে যা বোঝাতে চাইছে চৈত্রী সেটা বুঝতে পারছে না, তাই সে প্রসঙ্গ বদলে বলল, বাদ দে, আমি তাকে বলে দেব তোকে যেন আর বিরক্ত না করে। চৈত্রী খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আপাই। আচ্ছা চৈত্রী, একটা কথা বলতো, কি কাব্য যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে কি করবি? আব্বু আম্মুকে বলে দেব। রুহানি হেসে ফেলে, বলে, যদি বিয়ে করতে চায়? সে তো আজও বিয়ের কথা বলেছে জিহাদ ভাইয়ের সাথে সেও বিয়ের প্রস্তাব পাঠাবে কিনা। শেষ কথাটা মুখ ফসকে বলে জিভ কাটে চৈত্রী। রুহানিয়া চোখ বড় বড় করে তাকে বলে, জিহাদের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবে মানে? কিছু না আপায়, আমি চাই, অনেক পড়া বাকি। রুহানিয়া চৈত্রীর হাত টেনে ধরে আবার দোলনায় বসিয়ে দেয়। গম্ভীর হয়ে বলে, কি লুকাচ্ছিস আমার থেকে? রুহানিয়া বেশ ভালো করেই চেপে ধরেছে চৈত্রীকে, যাকে বলে ছাই দিয়ে ধরা। সত্যি কথা না বলে আর উপায় নেই, বুঝতে পেরে গতকাল কাব্যর বলা সব কথা সে রুহানিয়াকে বলে দেয়। রুহানিয়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, তার মানে তুইও সব জানিস? চৈত্রী অবাক হয়ে বলে, তুমিও জানো? মানে জিহাদ ভাইয়া তোমাকে ভালোবাসার কথা বলেছে? রুহানিয়া সোজা হয়ে বসলো, নখ দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে। তারপর বলল, বিয়ের প্রস্তাবও দিয়েছে। চৈত্রী প্রফুল্ল হয়ে বলল, তুমি কি বললে? এখনো কিছু বলিনি। ওমা, কেন? বাবার জন্য সময় দিয়েছে। কাব্য যখন তোকে বিয়ের কথা বলেছে তুই কি বলেছিলি? পাগল, আমি আবার কি বলবো? আমি কি তাকে বিয়ে করব নাকি? কেন? করলে কি সমস্যা? ছেলেটা তো অনেক সুন্দর। চাই, কত সুন্দর সুন্দর ছেলে আমার পিছে ঘোরে। তো তোর কি ওইসব সুন্দর ছেলের থেকে কাউকে পছন্দ? ইস না, আমার কাউকে সেভাবে ভালো লাগে না, মানে ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে কি? তোর এই বয়সটাই তো আগ্রহের কৌতূহলের। তোর বয়সী ছেলেমেয়েরা রঙিন চশমা পরে রঙের দুনিয়ায় ঘুরে বেড়ায়, যাকে দেখে তাকেই ভালো লাগে। কিন্তু আমার বেলাতে এমন কিছুই হয় না পাই। তুই তাহলে নিরামিষ। তবে এটাই ভালো জানিস, এই সময়টা যে নিজেকে সংবরণ করে রাখতে পারে সেই ঠিক পথে থাকতে পারবে। এজন্যই মনে হয় কাউকে আমার ভালো লাগে না, কিন্তু কাব্য ভাইয়াটা বড্ড বেশি জ্বালায় আমাকে। রুহানিয়া মুখ টিপে হেসে বলে, তাহলে বিয়ে করে তুই তাকে জ্বালানো শুরু করে দে। পাগল নাকি? কখনোই না। সে আমার থেকে কত বড়? তোর থেকে বয়সে অনেক বড় বলে কি তাকে তোর ভালো লাগে না? জানি না আপাই, আমার এসব ভালো লাগে না, আমি কখনো প্রেম করব না। আচ্ছা বাদ দে, এসব নিয়ে বেশি ভাবিস না। প্রেম করবি না তো সে তো বুঝলাম, আবার কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলিস না। আমি আগে বলতাম আমি কখনো রিলেশনে জড়াবো না, অথচ দেখ এমন একজনকে ভালোবেসে ফেলেছিলাম যার জন্য আমার মৃত্যুর পথও বেছে নিতে হয়েছিলাম। ওই সময় ভাগ্যিস দেবদূত হিসেবে জিহাদ এসেছিল। আপাই, আমার মনে হয় জিহাদ ভাইয়াকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ভাইয়া মনে হয় আসলেই তোমাকে অনেক ভালোবাসে। রুহানিয়া স্মিত সহাস্যে বলল, কি জানি। চৈত্রীর মা জেসমিন বেগম রুমে ঢুকতে চৈত্রীকে না পেয়ে নাম ধরে ডাকেন। চৈত্রী হুড়মুড়ি রুমে ঢুকে বলে, আম্মু আমি বারান্দায় ছিলাম। জেসমিন বেগম দুধের গ্লাস আর সেদ্ধ ডিম টেবিলের উপর রেখে বললেন, পড়া বাদ দিয়ে বারান্দায় কি এখন? রুহি কোথায়? আপাইও বারান্দায়, আপার সাথেই ছিলাম এতক্ষণ। এখন খেয়ে পড়তে বস বলে তিনি বারান্দায় যান। রুহানিকে আনমনা হয়ে বসতে থাকে দেখে জিজ্ঞেস করেন, সবসময় রুমে ঢুকে বসে থাকিস কেন? আমার সাথে তো একটু গল্পগুজব করতে পারিস, নাকি আমি বুড়ি হয়ে গেছি? রুহানিয়া হেসে ফেলে, বসা থেকে উঠে জেসমিন বেগমের গলা জড়িয়ে ধরে বলে, কি যে বলো না কাকি, তোমার এখনও যা সৌন্দর্য আছে আমি তো তার ধারের কাছে নেই। তিনি রুহানিয়ার গাল টিপে বলেন, হয়েছে, এখন চল নাস্তা করবি। রুহানিয়া জেসমিন বেগমের সাথে ড্রয়িং রুমে যায়। খেতে খেতে দুজন অনেক গল্পই করে। রুহানিয়া একমনে ভাবছে তাকে সব কিছু শেয়ার করবে কিনা, আবার বলতে গিয়ে সংকোচের কারণে বলতে পারছে না। জেসমিন বেগম বোধহয় রুহানিয়ার ভাবসাব কিছুটা বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, এমন ইতিউতি করছিস কেন, কিছু বলবি? হ্যাঁ না কিছু না। ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে চাইলে আমায় নির্ভয়ে বলে ফেল, দেখি কোনোভাবে তোকে সাহায্য করা যায় কিনা। রুহানিয়া কিয়ৎক্ষণ জেসমিন বেগমের মুখপানে তাকিয়ে থেকে পাশে গিয়ে বসল।
হাত চেপে ধরে বলল, বকবে না কিন্তু। তিনি হেসে বললেন, পাগলি মেয়ে, বকবে কেন? তুই ভয় না পেয়ে বল আমায়। শুভ্রর বিষয়টুকু গোপন রেখে বিয়েবাড়ি থেকে জিহাদের সাথে পরিচয়, এখানে এসে দেখা করা বন্ধুত্ব এবং আজকে জিহাদের দেয়া বিয়ের প্রস্তাব, সবকিছুই বিস্তারিত জেসমিন বেগমকে বলল রুহানিয়া। সব মনোযোগ দিয়ে শোনার পর জেসমিন বেগম জিজ্ঞেস করলেন, তুইও কি জিহাদকে ভালোবাসিস? রুহানিয়া নতমুখে বলল, আমি ঠিক জানি না কাকি, তবে মানুষের প্রতি ভীষণ ভরসা বিশ্বাস রয়েছে। তার ব্যবহার আচার আচরণ আমাকে মুগ্ধ করে সর্বদা। দেখ রুহি, বিয়ের ব্যাপারে ছেলে আর মেয়ের সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসে পরিবারের কথা। জিহাদ তো ওর দিক থেকে ক্লিয়ার, এখন তোকেও তোর দিক থেকে ক্লিয়ার করতে হবে। ভালোবাসা না থাকলেও বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক শুরু করা যায়। পরবর্তীতে ভালোবাসাটাও তখন আপনা আপনি তৈরি হয়ে যায়। কেননা যে কোনো সম্পর্কের ভিত্তি তো বিশ্বাস। যেখানে তুই নিজে বললি জিহাদকে তুই অনেক বিশ্বাস করিস, ভরসা করিস, আর একজন মা হিসেবে তার চোখের ভাষা আমি পড়তে পারি, তুই নিজেও জিহাদকে ভালোবাসিস, এটা কি তুই জানিস? রুহানি অবাক হয়ে তাকায়। জেসমিন বেগম মৃদু এসে বলেন, হ্যাঁ, কয়েকদিন গেলে অবশ্য তুই নিজেও এটা উপলব্ধি করতে পারবি। তুই যদি আগে শিওর হয়ে নিতে চাস তাহলে জিয়াদের মতো আমিও বলবো কিছুটা সময় নে, ভেবে দেখ তোর মন কি বলে, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। রুহানিয়া জেসমিন বেগমের কাঁধে মাথা রেখে বলল, থ্যাংক ইউ কাকি, তোমার সাথে বিষয়টা শেয়ার করার পর এখন নিজেকে একটু হালকা লাগছে, আর আমারও মনে হয় কিছুটা সময় নেওয়াই ভালো হবে। তারপর উত্তর কি আসে সেটাও প্রথম তোমাকেই বলবো। তিনি রুহানিয়ার চিবুক ছুঁয়ে হেসে বলল, পাগলি একটা। আজ 3 দিন হবে কাব্য আর চৈত্রীকে ফোন করে না, মেসেজ করে না, এমনকি কলেজের সামনেও আসে না। সেদিনের পরদিনও তো কাব্য তার স্বভাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হুট করে তবে কি হয়ে গেল? কাব্যর এমনটা করে চৈত্রীর খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারল না। উল্টো তার মনে কেমন সংশয় জেগেছে। মানুষটা সুস্থ আছে তো? এসব ভেবে ভেবে নিজের মনে আবার অবোধ বুকে বলে, ধুর, কেন তুই ওর কথা ভাবছিস চৈত্রী? তুই যা চেয়েছিলে তাই তো হয়েছে, সুতরাং তুই এখন মুক্ত। মনে মনে সে এসব কথা বলে আর নানান ধরনের কথাবার্তা বলে মনকে বুঝিয়ে নিয়েছে। কলেজ ছুটির পর অবচেতন মনে সে আশেপাশে তাকায় এই আশায় যে হয়তো কাব্য আজ এসেছে, কিন্তু তার মনকে নিরাশ হতে হয়। সে বাড়িতে ফিরে দেখে মেজো, কাকা কাকি, দিশা, মামা মামি আর সমুদ্র এসেছে। চৈত্রীকে দেখেই সমুদ্র ছুটে এসে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো সুইট হার্ট, কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। মামি তখন বললেন, মাত্র কলেজ থেকে এসেছে চৈত্রী, আগেও ফ্রেশ হতে দাও। সমুদ্র জিভ কেটে বলে, ও সরি সুইট হার্ট। চৈত্রী সবার সাথে কুশলাদি বিনিময় করে এরপর নিজের রুমে এলো। সঙ্গে দিশাও এলো। হিজাবের পিন খুলতে খুলতে চৈত্রী দিশাকে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? দিশা অবাক হয়ে জানতেছিল কি হবে, জানি না বলেই তো জানতে চাচ্ছি, হুট করে সবাই মিলে আসলে যে। সব কিছু ঠিকঠাক আছে তো? দিশা বলল, আরে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, তুই জানতি না আমরা আসবো না? বলিস কি, কাকি ফোন করেছিল রাতে, আমাদের জরুরি তলব বলে ডেকে পাঠিয়েছে। কিন্তু জরুরি তলবটা কি, তুই কি এটাও জানিস না? চৈত্রী অসহায়ের মতো করে তাকে বলল, মনে তো হচ্ছে আমি কিছুই জানি না রে। শুভ্র ভাইয়ের বন্ধু জিয়াদ ভাইয়ের কথা কি মনে আছে তোর? আছে, সে নাকি আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তাই কাকি আমাদের ডেকে পাঠিয়েছে। এখান থেকে গ্রাম তো বেশি দূরে হয়ে যায়, তাই আসা যাওয়ার সুবিধার্থে আমরা এখানে এসেছি। চৈত্রী এসব শুনে বেশ অবাকই হলো। এক রুমে থেকেও রুহানিয়ার মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারেনি চৈত্রী, এমনকি রুহানিয়া নিজে থেকেও তাকে কিছু বলেনি। রুহানিয়াও যে জিহাদকে পছন্দ করে এবং বিয়েতে রাজি, এ কথাটা তাকে একবার বললে কি এমন হয়ে যেত। মনে মনে দুঃখ পাওয়ার পাশাপাশি চৈত্রীর একটু অভিমানও হলো রুহানিয়ার ওপর। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, সবাই তাহলে বিয়েতে রাজি? আরে না, আজ জিহাদ ভাইয়া তার আব্বু আম্মুকে নিয়ে এই বাসায় আসবে। আগে দুই পরিবার ছেলে মেয়ে দুজনকে দেখবে, খোঁজ খবর নেবে, তারপর না হয় বিয়ের ব্যাপারে আগাবে। জিহাদ ভাইয়ার আব্বু মনে গ্রামে থাকে। এই যে আমাদের মতোই রাতে বলে রেখেছিল সকালে চলে আসার জন্য। চৈত্রী হতাশ হয়ে বলল, ভালোই। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। সে ফ্রেশ হয়েও আর রুমের বাইরে গেল না। অভিমানী মনটা প্রাণস্থল কারো সঙ্গ চাচ্ছিল না। দিশা এতক্ষণ থাকলেও এখন সেও ড্রয়িং রুমে সবার সাথে ব্যস্ত।
হাতে হাতে কাজ করে দিচ্ছে। সমুদ্র চলে এসেছে রুমে, হাতে আপেল আর কমলা। সে চৈত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার কি মন খারাপ সুইট হার্ট? চৈত্রী মৃদু হেসে বলল, না আছে, এগুলো খাও। আমি তো এখন কিছু খাবো না, আমি এনেছি, তুমি খাবে না? সমুদ্র এমনভাবে কথাটি বলল যে চৈত্রী আর ফিরিয়ে দিতে পারল না। সে আপেল নিয়ে খেতে শুরু করে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মামি রুহানিয়াকে রেডি করার জন্য রুমে নিয়ে এসেছে। জেসমিন বেগমের একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছেন মামি। চৈত্রী চুপচাপ দেখছে, কোনো কথা বলছে না। রুহানিয়াকে দেখে তার অভিমানের পারদ বাড়তে শুরু করে। সে যে খুব ভালোবাসে তার আপাইকে, অথচ এত বড় একটা খবর একটাবারও তাকে জানানোর প্রয়োজন মনে পড়ল না। এত নিষ্ঠুর। কিছুক্ষণ বাদে জিহাদ ওর পরিবার সহ বাড়িতে উপস্থিত হয়। সঙ্গে তিতাস আর কাব্য এসেছে। শুভ্র আর পুতুল ওদের আসার মিনিট 10 আগেই চলে এসেছে। রুহানিয়াকে দিয়েই নাস্তা পাঠানো হয়। সবাই ড্রয়িং রুম উপস্থিত ছিল, একমাত্র চৈত্রী ছাড়া। সমুদ্র জোর করে ওকে টেনে নিয়ে যায়। জিহাদ চৈত্রীকে দেখে হেসে বলে, ভালো আছো? চৈত্রী মাথা নাড়িয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা সবাই ভালো আছেন? জিহাদ উত্তর নিয়ে ওর বাবা মাকে বলল, তোমাদের বলেছিলাম না আমার একটা ধর্মের বোন আছে, এই যে ও সে। ওর বাবা মা চৈত্রীকে পাশে বসালেন। শুভ্র হেসে বলে, আমার এক বোনকে বউ করতে চলে এসেছিস, আরেক বোনকে নিজের বোন বানিয়ে ফেলেছিস। ব্যাপার কি তোর? আমার সব বোনকে কেড়ে নিবি নাকি? শুভ্রার কথায় সবাই হেসে উঠল। রুহানির সাথে টুকটাক কথাবার্তা বলে সবাইকে অন্য রুমে পাঠিয়ে দিলেন জেসমিন বেগম। এখন শুধু বড়রা সবাই ড্রয়িং রুমে আছে। বাকি সবার স্থান হয়েছে চৈত্রীর রুমে। চৈত্রী আর দৃষ্টিতে খেয়াল করছে কাব্য কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না, এমনকি চৈত্রীর দিকে একবারও তাকাচ্ছে না। রুহানিয়া আর জিহাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। রুমে আছে শুভ্র, পুতুল, তিতাস, কাব্য, দিশা, সমুদ্র আর চৈত্রী। কাব্যর হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুব করে জানতে ইচ্ছে হচ্ছিল চৈত্রীর। হঠাৎ করে অভিমানগুলো যেন তরতর করে বাড়তে শুরু করেছে। সবকিছু মিলিয়ে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই কি তাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? ওই সময় কারেন্ট চলে যায়, গরমে হাঁসফাঁস লাগছিল। শুভ্র তখন সকলকে উদ্দেশ্য করে বলল, চলো ছাদে যাই। সবাই রাজি হয়ে যায়। সবাই আগে আগে যাচ্ছে, আর সবার শেষে আছে চৈত্রী। তার কোনো কিছুই ভালো লাগছিল না। সমুদ্রের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। ছাদে এসে চৈত্রীর একটু ভুল ধারণা ভাঙে। কাব্য আসলে চুপচাপ নয়, বরং তাকেই এড়িয়ে যাচ্ছে। বাকি সবার সাথে হেসে হেসে কথা বলছে। দিশা আর সমুদ্রের সাথে দুষ্টুমিও করছে। সবার মাঝে থেকেও চৈত্রীর নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল খুব। তার উপস্থিতি যেন কেউই টেরই পাচ্ছে না। এত অবহেলা কেন করছে সবাই? চৈত্রী চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার। দিশের সাথে কাব্যর দুষ্টুমিগুলো চোখে বাজছিল। এমনটাই বা কেন হচ্ছে? রুহানিয়ার দৃষ্টি পড়ে চৈত্রীর ওপর। বিষণ্ণ চৈত্রীকে দেখে সে এগিয়ে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? চৈত্রীর এবার কান্না চলে আসছে। যার উপর অভিমানের শুরু, সেই এসে আবার জিজ্ঞেস করছে কি হয়েছে। সে কাঁদল না, কান্না আটকে রুহানির হাত সরিয়ে দিয়ে বলল, কিছু না। চৈত্রীর এমন আচরণে রুহানি অবাক হয়ে তাকিয়ে আছে। মামিরটাকে বিস্তারিত জানার সুযোগ হলো না। তাকে বাধ্য হয়ে নিচে নামতে হলো। রুহানিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চৈত্রী সবার দৃষ্টি এড়িয়ে দূরে আড়ালে গিয়ে দাঁড়ালো। বড় একটা পেয়ারা গাছের আড়ালে লুকিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দিল সে। কান্না থামিয়ে যখন পেছনে তাকালো, তখন দেখতে পেল সেখানে কেউই নেই। জনশূন্য ছাদে, তাও আবার রাতের বেলা। সে একা ছাদেটা ভাবতে ভয়ে গা ছমছম করে উঠল তার। দৌড়ে যে নিচে নামবে সেটাও পারছিল না। পা যেন তার টলছিল না একদম। ওই সময় কাব্যর কণ্ঠ কানে আসে তার, নিচে আসো, রুহি আপু যেতে বলেছে। চৈত্রী ভয়ে ভয়ে পিছু তাকিয়ে কাব্যকে দেখে কিছুটা স্বস্তি পেল। দৌড়ে এগিয়ে গেল সামনে, মুখ ফসকে বলে ফেলল, আপনি এতক্ষণ কথা কেন বলেননি আমার সাথে? তুমি চাও না তাই? তবে তুমি যে সত্যি আমায় অপছন্দ করো এটা আমি জানতাম না। তবে মনে হয় না জিহাদ কিংবা রুহি আপুকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল। অবশ্য ওদেরকে না বললে হয়তো আমি বুঝতেও পারতাম না যে আসলে আমি তোমাকে অনেক বিরক্ত করি। চৈত্রীর মন খারাপ হলো। সেদিন যে রুহানিকে বলেছিল এসব কথা মনে পড়ে গেল। তার মানে রুহি আপু জিহাদকে দিয়ে কাব্যকে বলিয়েছে সেসব। চৈত্রী কিছু বলতে যাবে, কাব্য তখনই বলো, যাই হোক, তোমাকে আমি আর জ্বালাবো না, নিচে চলো। কিছু বলার সুযোগ না পেয়েও চৈত্রী ব্যথিত হলো। কাব্যকে অনুসরণ করে যাওয়ার পথে হুট করে অদ্ভুত একটা প্রশ্ন তার মনে।
সে আতঙ্কিত হয়ে বলল, আপনি কি সত্যি কাব্য, নাকি কাব্য সেজে এসেছেন ভূত? কাব্য হকচকিয়ে পেছনে তাকিয়ে বলল, মানে কি? সত্যি আর কিছু না ভেবে চোখ বন্ধ করে জোরসে সিমটি বসিয়ে দিল কাব্যর হাতে। ব্যথায় আর্তনাদ করে উঠল কাব্য, নখ দেবে মাংস উঠে গেছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করলে? সরি, আসলে আমি দেখছিলাম। চৌধুরীর কথা শেষ হওয়ার পূর্বেই কাব্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তার হাতের দিকে ধরেছে। সেদিকে দৃষ্টি পড়তেই চৌধুরী ঘাবড়ে যায়, কথাগুলো বন্ধ হয়ে যায় তার। কাব্যর হাত থেকে রক্ত পড়ছে। সে তৎক্ষণাৎ কাব্যর হাতটি ধরে কাঁদো কাঁদো মুখে বলল, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করুন। কাব্য কিছু বলতে গিয়েও থেমে যায়। অদ্ভুত এক দৃষ্টিতে তার ধরে রাখা হাতের দিকে তাকায় একবার, আরেকবার তাকায় চৌধুরীর কাঁদো কাঁদো নিষ্পাপ মুখটির দিকে। চৌধুরী তড়িৎ বেগে কাব্যর হাত চেপে ধরে। ক্ষতস্থান চেপে ধরাতে জ্বলছিল ভীষণ। অন্ধকারে কাব্যর ব্যথিত মুখটি চৌধুরী দেখতে পায়নি, উল্টো তার চোখে মুখে মনে রয়েছে ত্রাসের প্রতিচ্ছবি। কাব্য কিছু বলার পূর্বে চৌধুরী হড়বড়িয়ে বলা শুরু করল, প্লিজ প্লিজ এই কথাটা মাকে বলিয়েন না, মা জানলে ভীষণ বকবে আমায়। কাব্য আহাম্মক বনে যায়, খামসি দিয়ে ক্ষত তৈরি করে ফেলেছে। সেদিকে ইমের বিন্দুমাত্র খেয়াল নেই। সে পড়ে আসছে বিচার দেওয়া নিয়ে। কাব্য মনে মনে আওড়ালো, আসল ভুলটা আমারই, আমি অযথা একটু বেশি ভেবে ফেলেছি। সংবেদনশীলতা ইমের স্বভাবে নেই, নিরামিষ। কাব্য হাত সরিয়ে নিয়ে বলল, তোমার নাচানাচি বন্ধ করো আগে। আমি নাচলাম কখন? হাত ধরে লাফালাফি কেন করছো? চৌধুরী গলা নেমে বলল, সরি, ভয় নেই, কাউকে কিছু বলবো না আমি, নিচে চলো। কাব্যর সঙ্গে নিচে নামলো চৌধুরী। রাতের খাওয়া দাওয়া সবাই আজ এই বাড়ি থেকেই করে গেছে। দুই পরিবারের ভাবসাব দেখে মনে হলো বিয়ের কথাবার্তা 80%ই পাকা। চৌধুরী সবার থেকেও চুপ করে রইল। রাতে দিশা ওদের সঙ্গে ঘুমাবে। ওরা তিনজন একসাথে ঘুমালে চৌধুরী সবসময় ওদের দুজনের মাঝখানে শোয়। দিশা যখন আজ সাইডে শুতে যাচ্ছিল, চৌধুরী বাধা দিয়ে বলল, তুই মাঝখানে শো, আমি কিনারে ঘুমাবো। দিশা বেশ অবাকই হলো চৌধুরী এমন পরিবর্তনে। রুহানিয়া তখন রুমের দরজা লাগাচ্ছিল, সে নিজেও অবাক। দরজা লাগিয়ে খাটের ওপর বসে পড়ল। চৌধুরী, কী হয়েছে তোর? বালিশ ঠিক করে শুয়ে চৌধুরী বলল, কী হবে, কিছুই না। কিছু তো একটা অবশ্যই হয়েছে। বিকেল থেকে দেখছি তুই গাল ফুলে রেখেছিস, কেন বলতো? গাল ফুলে রাখতে যাব কেন? আমার গাল তো এমনিতেই ফুলো ফুলো, চাপা ভাঙা নাকি? দিশা এই কথায় শব্দ করে হেসে ওঠে। চৌধুরী একবার ওর দিকে ফিরে চোখ পাকালো। দিশা দু হাতে নিজের মুখ চেপে ধরে বলল, সরি। রুহানিয়া চৌধুরীর হাত ধরে টেনে উঠিয়ে বসালো। চৌধুরী নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে, এমন করছো কেন? ঘুমাবো আমি, সকালে ক্লাস আছে। তোর কি হয়েছে সেটা বল। আমার কিছুই হয়নি, তুই কি আমাকে এড়িয়ে চলছিস কেন? কারণ আমি তোমার কেউ হই না। বিস্ময়ভূত হয়ে তাকিয়ে রুহানিয়া থাকে। দিশাও কিছু বুঝতে পারছে না। রুহানিয়া এবার পা উঠিয়ে বসলো। জোর করে চৌধুরীর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আসছিস? বিকাল থেকে আটকে রাখা কান্নাগুলো এবার আর বারণ মানল না। ঝরঝর করে চোখের পানি পড়ছে চৌধুরীর। রুহানিয়া এবং দিশা দুজনে হতবিহ্বল হয়ে যায় এই কাণ্ডে। চৌধুরী কাঁদতে কাঁদতে বলল, হাত ছাড়ো আমার। তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না, আমি তো কেউ না তোমার। রুহানি অসহায়ের মতো বলল, আমার অপরাধ কি? প্লিজ লক্ষ্মী বোন আমার, কাঁদিস না তুই, বল আমি কি করেছি? চৌধুরী ফুলিয়ে ফুলিয়ে বলল, তুমি যে জিয়াদ ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছ, কেন জানাওনি আমায়? তারা আসবে, কাকিরা আসবে, এসব কিছুই তো তুমি আমাকে জানাওনি। আসলে তুমি প্রয়োজনীয় মনে করনি, কারণ আমি তো আর দিশা নই। দিশা তোমার আপন বোন, কিন্তু আমি তো কাজিন, বলতে গেলে পড়ি। কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে আসে, আবার কান্না শুরু করে চৌধুরী। দিশা আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তার চোখও ছলছল করছে। সে কারো কান্না সহ্য করতে পারে না। তার সামনে থাকা সেই মানুষটা যদি প্রিয় মানুষ হয় তাহলে তো কথাই নেই। দিশার নিজেরও বোনের ওপর খুব রাগ হলো। সে নাক ফুলিয়ে ভাঙা ভাঙা গলায় রুহানিকে বলল, এমনিতেই তো চৌধুরীর ওপর খুব ভালোবাসা দেখাস, কত আদর, তাহলে ওকে কেন জানাসনি? রুহানিয়া পড়েছে মার সাগরে। এদিকে চৌধুরী হাউমাউ করে কাঁদছে, ওদিকে দিশার অভিযোগের বান। সে চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আমাকেই তুই ভুল বুঝছিস বোন, তোকে জানানোর সুযোগটাই তো আমি পাইনি। তুই প্রতিদিন রাত 12টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে পড়িস। গতকাল রাতেও তুই 11:30টায় ঘুমিয়ে পড়েছিস। রাত 1টায় জিহাদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্তে এসেছি যে আমি এই বিয়েতে রাজি হব।
ওই সময় তোকে ঘুম থেকে তুলতে ইচ্ছে হয়নি, কাকি জেগেছিল তাই কাকিকে জানিয়েছি। কাকি তখনই বাড়িতে ফোন করে মাকে সব জানিয়েছে। মা সকালে বাবাকে বলেছে, বাবা তখন সব কিছু বিস্তারিত জানার জন্য কাকিকে ফোন করেছিল। কাকি জরুরি তলব বলে যে করেই হোক আজকে আসতে বলেছে। জিহাদও চাইনি দেরি করতে, ও নিজেও ওর বাবা মাকে আজ ঢাকায় চলে আসতে বলেছে বাসায়। আর কাকিকে এসব জানানোর কথা জিহাদকে জানাবো বলে রুমে এসে ফোন করেছিলাম। ওই সময় কথা বলতে বলতে ভোর হয়ে গেছে, লেট করে ঘুমিয়েছি বলে সকালে উঠতে আমার দেরি হয়েছিল। আমি উঠে দেখি তুই কলেজে চলে গেছিস, কলেজে তোর ফোন নেওয়া নিষেধ, তুই ফোন করেও জানাতে পারিনি। দুপুরে তো তুই বাসায় আসিস না, সব মিলিয়ে তোকে জানানোর মতো সুযোগ সময়টাই কোনোটাই আমার হয়ে ওঠেনি। রুহানিকে সত্যি যতটা ভালোবাসে ততটা বিশ্বাসও করে, তাই সে যা বলেছে তার সবটাই যে সত্য এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে সত্যিটা জানার পূর্বে সত্যি নিজেও নিজ স্থানে সঠিক ছিল। এক কথায় বলতে গেলে একটা ছোট্ট ভুল বুঝাবুঝি হয়ে গেছে। সত্যির কান্নার গতি এবার কমে আসে। রুহানিয়া ওর মাথায় হাত বুলিয়ে বলে, এবার আর রাগ করিস থাকিস না প্লিজ। চৈত্রীর চোখ মুছে বলো, সরি আপাই, ভুলটা আমারই আসলে। দিশা তখন চৈত্রীকে জড়িয়ে ধরে বলল, তোর কোনো ভুল হয়নি আপুরও না, শুধু একটু ভুল বুঝাবুঝি হয়েছে এই যা। রুহানি দিশার গাল টেনে দিয়ে বলল, একটু আগেও তুই আমায় ভুল বুঝেছিলি। ভুল তো বুঝবই, তোর কারণে চৈত্রী কেঁদেছে, আমার কষ্ট হয় না? সব কষ্ট শুধু তোদের একারই হয় তাই না? আমার তো কষ্ট হয় না কোনো। দিশা আর চৈত্রী একসাথে রুহানিকে জড়িয়ে ধরে বলল, সরি আপু, আর ভুল হবে না, ঠিক আছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে কাব্য। রুমে নীল রঙের ডিম লাইটের আফসা আলোতে নিজের ক্ষত স্থানটি দেখছে। যতবার ব্যথা অনুভব হচ্ছে ততবারই চৈত্রীর মায়া মায়া ভীতু মুখটা চোখের সামনে ভেসে উঠছে। পরক্ষণে আবারও হাসি পাচ্ছে। সে আকাশমুখী হয়ে শুল। মাথার ওপর সিলিং ফ্যানটি বিরতিহীনভাবে ঘুরছে। পাশের সিঙ্গেল খাটে শুয়ে শুয়ে ইউটিউবে গান শুনছে তিতাস। জিহাদ আজ ওদের সাথে নেই, ওর বাবা মাকে নিয়ে খালার বাসায় গেছে। তিতাস নড়েচড়ে বলে, কিরে ঘুমাবি না আজ? কাব্য ওর দিকে তাকে বলে, তুই ঘুমাস না কেন? এতক্ষণ তো ঘুমের যন্ত্রণায় টিকতে পারছিলাম না রে ভাই, আর এখন ঘুমি নাই, আমারও একই অবস্থা। তিতাস হাসতে হাসতে বলল, শুভ্রর বিয়েতে গিয়ে মাঝখান থেকে জিহাদ ছক্কা মেরে দিল। তোর আর চৈত্রীর ঝগড়াঝাটি দেখে আমি তো ভেবেছিলাম হলে তোদেরই কিছু হবে, আর যাদের নিয়ে কিছু ভাবিনি তারাই বিয়ে করতে চলেছে। কাব্য মাথার নিচে দুহাত রেখে বলল, চৈত্রী আর আমি এ যেন আকাশ আর পাতাল। কেন? মেয়েটা তো ভালো, খারাপ বলিনি, এক নম্বরের একটা ঝগড়ুটে আর নিরামিষ টাইপের মেয়ে। কি হয়েছে বলতো? আর আমি ওকে ফোন করতাম, মেসেজ করতাম, সব কিছু রুহানি আপুর কাছে বলেছে। আবার বলছে আমি নাকি বিরক্ত করি। রুহি আপু আবার জিহাদ ভাইকে বলেছে আমি যেন আর ওকে ফোন বা মেসেজ না করি, খুব সেন্সিটিভ টাইপের মেয়ে। বাপরে বাপ, তলে তলে এত দূর আর দেখলি কোথায়? মনে তো জায়গায় করতে পারলাম না, তার আগেই বিচার দিয়ে বসে আছে। তুই আর ফোন করিসনি না, আবার কাকে বিচার দেবে ঠিক নাই। শুভ্র জানলে বিষয়টা খারাপভাবে নেবে। তুই কি সত্যি চৈত্রীকে ভালোবাসিস? চৈত্রীর মতো তোরও কি মনে হয় আমি মজা করেছি? না, কত ওয়েল মেয়ে, এস্টাবলিশ মেয়ে তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়। ওদের রেখে? হ্যাঁ, ওদের রেখে আমার চৈত্রীকেই ভালো লাগে। একটা কথা জানিস তো, আমাদের যারা ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগে না, আবার আমরা যাদের পছন্দ করি তারা আমাদের পছন্দ করে না। এটাই হচ্ছে বাস্তবতা। এত এত অপশন হাতে থাকা সত্ত্বেও ওইটুকুন পিচ্ছি বাচ্চা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। রীতিমতো নাকানি চুবানি খাওয়ানোর পরও ওই মেয়ে বোঝে না যে আমি তাকে ভালোবাসি। তিতাস আফসোস করে বলে, আহারে, কেন যে বয়সে এত ছোট মেয়ের প্রেমে পড়তে গেলি? চল শক্ত হয়ে ওঠে কাব্যর। তিতাস যে ওকে নিয়ে মজা উড়াচ্ছে এটা ও বেশ ভালোভাবে টের পেয়েছে। দাঁতে দাঁত পিষে বলল, ঢং করিস না, তুই যে কেমন করে দিশার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি সেটা কিন্তু আমি দেখছি। আর হ্যাঁ, দিশাও আহামরি বড় মেয়ে নয়, ঠিক আছে? তিতাস থতমত খেয়ে বলে, কি যা তা বলিস? আমি আবার কখন দিশার দিকে তাকালাম? তোর এই বাজে অভিনয় অন্য কারোর সামনে করিস। এখন চুপ করে থাক, কথা বলতে ভালো লাগছে না। চৈত্রীকে মিস করছিস? কাব্য কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, তোকে একটা বুদ্ধি দেই। তোর আজের বুদ্ধি আমার লাগবে না, আর একটা ভালো বুদ্ধি, একদম কার্যকরী। মজা করবি না তো? একদম না। কাব্য থেকে উঠে বসলো, বল শুনি।
সত্যি বিচার দেওয়ার পর তুই তো আর ফোন দিসনি, তাই না? তোদের মধ্যে কথা হয়নি। ফোন দেয়নি, কিন্তু কথা হয়েছিল আজ ছাদে সামনাসামনি। সমস্যা নেই। আসল কথা হচ্ছে, তোর যতই খারাপ লাগুক তুই ফোন করবি না, মেসেজও করবি না। এর পরের বার দেখা হলে আগ বাড়িয়ে কথা বলবি না। ও যদি কথা বলতে আসে তুই তুকারি এড়িয়ে এড়িয়ে কথা বলবি। বলতে গেলে অ্যাভয়েড করবি। শালা এমনিতে ওর মন পাই না, অ্যাভয়েড করলে তো আরও পাবো না। আহা, প্যারা নিয়ে কেন নিচ্ছিস? মাঝে মাঝে ইগনোর করেও ভালোবাসা পাওয়া যায়, জানিস? এই যে তুই এখন আর ওকে ফোন করিস না, মেসেজ করিস না, আমি শিওর এখনও তোকে মিস করে। সত্যি? আলপথ। তাহলে ও নিজে থেকে একটা ফোন বা মেসেজ কেন করে না? বোকার মতো প্রশ্ন করছিস কেন? ও নিজে বিচার দিয়েছে, এখন আবার নিজেই ফোন করবে? ইগো বলতেও তো একটা কথা আছে। নিকোসি করেছি এমন ইগোর। হ্যাঁ কর। তুইও ইগো দেখাবি, ইগনোর করবি, তখন দেখবো নিজেই কেমন সুরসুর করে লাইনে চলে আসে। আর যদি না আসে, আসবে আসবে। তবে যদি দেখিস আসলে আসতেছে না কথা না বলে, তখন তুই নিজে থেকে যোগাযোগ করবি। তবে হ্যাঁ, ভুলে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিবি না। সুন্দর মতো গাম্ভীর্য বজায় রেখে কথা বলবি। আপাতত আমার কি করা উচিত? আপাতত ওকে ওর মতো থাকতে দে, আর তুই ইগনোর করতে থাক। কাব্য ভারী দীর্ঘশ্বাস নিয়ে একটু টেনে টেনে বলল, ঠিক আছে। সব খোঁজ খবর নেওয়া শেষে দুই পরিবারের বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানিয়া আর দিশা এখন গ্রামে। জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথায় গ্রামে এসে ঠিক করেছে বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ আর রুহানিয়া চুটিয়ে প্রেম করবে। সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর গুজুর করতেই থাকে। রাত প্রায় 2টো বাজে, দুজনের কারো চোখেই ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলে, একটা কথা বলবো রুহি? রুহি সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলুন। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। প্রতিদিন তো ভিডিও কলে কথা হচ্ছে। ভিডিও কলে দেখার সামনে থেকে দেখা কি এক হলো? সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় না। রুহানিয়া ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা যায়? তুমি ঢাকায় আসো। এখন ঢাকায় কি করে যাব? বাবা মাই বা কি ভাববে? কেউ কিছু ভাববে না। তুমি শুধু রাজি হলেই হলো, বাকিটা আমি সামলে নেব। আপনি সামলে নেবেন মানে? সত্যিকে দিয়ে বলাবো, ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন তো আর বোনকে গুটি হিসেবে ব্যবহার করছেন। এভাবে কেন বলছো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। রুহানিয়া এসে বলল, মজা করেছি। বাড়িতে যদি ম্যানেজ করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। জিহাদ খুশি হলো। পরের দিন সকালে এই তিতাসকে নিয়ে চৈত্রীর কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলেই ফোনের কথাগুলো বলা যেত, তবে জিহাদের মনে হয়েছে সামনাসামনি ভালো মতো বুঝিয়ে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৈত্রী একটু অবাকই হলো। আনমনে সে কাব্যকে খুঁজছিল, কিন্তু সে আসেনি। যার পর নাই মন খারাপ হলো তার। এই কদিনে কাব্য সত্যি আর কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি। এবং অবাক লাগলো সত্যি যে সত্যি কাব্যকে ভীষণ মিস করেছে, আর এখনো করে। কতবার যে নিজে থেকে কল দিতে গিয়েও ফোনটা আবার রেখে দিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার ভীষণ বিরক্ত লাগতো। চরম বিরক্তিকর মানুষ ছিল চৈত্রীর কাছে, আর এখন তার শূন্যতাই চৈত্রীকে জ্বালিয়ে মারছে। সময় বুঝি এভাবেই বদলে যায়। কি আর করার আছে? চৈত্রী তো আর যেসে কাব্যকে মিস করতে যায়নি। কাব্য নিজেই তার অভ্যাসে পদার্পণ করেছিল, আর এখন সময় বুঝে পাল্টেও গেছে, নাকি চৈত্রী নিজেই তাকে বদলে যেতে বাধ্য করেছে? তার চিন্তা চেতনার রেশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞেস করে, তোমার এখন সময় হবে তো? চৈত্রী একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনো 25 মিনিট বাকি, 20 মিনিট দেয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশের একটা ক্যাফেতে বসলো ওরা। চৈত্রী আনমনে জিজ্ঞেস করে ফেলল, আজ অফিস নেই আপনাদের? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিয়েছি, তিতাস কাব্যর জন্য যাইনি। ভুরুকুটি করে চৈত্রী জানতে ছিল ওনার কি হয়েছে, অসুস্থ একটু। তিতাস বলল সঙ্গে, আর চোখে চৈত্রীকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে মনের ভাব বোঝার চেষ্টা করে নিল। চৈত্রী অবশ্য কিছু বলল না, অনেকটা মুখে কুলু পেটে বসে রইল। জিহাদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করল চৈত্রী যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৈত্রী নিজেও, কারণ রুহানিয়াকে ছাড়া এখন তার নিজেরও রুমে ভালো লাগে না। কাব্যর মতো রুহি নিজেও তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিনই বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরল চৈত্রী রুহানিকে নিয়ে আসার জন্য।
মেয়ে তার বড্ড জেদি জানে, তাই সে যা বলেছে ঠিক আছে তুমি নিজে ফোন করে বলো। সত্যি 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 ফোন করে কাকা আর কাকিকে মানিয়ে নিয়েছে। কালকের সকালের ট্রেনেই যেন রুহানিকে পাঠিয়ে দেওয়া হয় এই হুকুম জারি করেছে। দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়ালেখার ক্ষতি হবে ভেবে দিশা যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও সত্যি মেনে নিয়েছে। কথা শেষ করে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা ভীষণ বিষণ্ণ হয়েছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি। এমনটা যে কেন হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়েও অদৃশ্য এক দেয়ালের উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজে যাবে না, স্টেশনে যাবে রুহানিয়াকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগমও আর বাদ সাধেনি, শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। সত্যি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। প্রত্যুত্তরে মৃদু হেসেছিলেন শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুমও হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখল চোখ দুটি লাল হয়ে আসছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা থ্রি পিস পরে। ভেজা চুল তাই আর বাঁধেনি। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছে দেখল সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন জেনেছে সত্য জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন উতলা হয়ে আছে সত্যিকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না। মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে সত্যিকে দেখত, কিন্তু এতে তার মন ভরত না। তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটো হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর বেগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউই না করতে পারেনি। সত্যি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটফট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্যকে এতদিন পর দেখা মাত্র সত্যির অভিমানের পারদ তরতর করে বাড়তে থাকে। অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকার তার নেই। তবুও যেন অদৃশ্য এক অধিকার জেসে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যর মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো কিভাবে দুজনের কথা বলিয়ে দেয়া যায়। হুট করে খেয়াল হলো কাব্য নিজেও সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে ওর মাথার উপর পড়লো। ভেতরে ভেতরে উত্তেজিত হলেও নিজেকে সামনে নিয়ে বলল, কি ব্যাপার? দুজনেই দেখছি মেসিং প্ল্যানিং বুঝি। সত্যি ঝুঁকে একবার আর দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো। রাগান্বিত স্বরে বলল, প্ল্যানিং কেন হতে যাবে? সে সাদা পড়বে জানলে কশিনকালে আমি আজ সাদা পড়তাম না। মুখে এ কথা বললে মন যেন বলছিল অন্য কিছু। এতদিন পরও চৈত্রীর এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসের সেদিনের বুদ্ধি সব বিফলে গেল। সে চৈত্রীর মনে কোনো জায়গা করে নিতে পারেনি। এখনও কাব্য তার কাছে বিরক্তকর একজন ব্যক্তি। অন্তত কথাবার্তায় তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল। সেটা ভালো লাগছে না, জ্বর এখনো কমেনি। চৈত্রীর সাথে দেখা হবে এই খুশিতে মন এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈত্রীর স্পষ্ট বাক্য তার সকল উৎফুল্লতা উবে গিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্যর নীরবতা দেখে চৈত্রী ভীষণ অবাক হলো। আগের কাব্য তো এমন ছিল না। চৈত্রী জিহাদের কানে কানে কিছু বলে কাব্যর পাশে গিয়ে কিছুটা দূরত্ব রেখে বসল। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈত্রী উঠে গিয়ে এগিয়ে যায়। জিনিসগুলো নিয়ে ফেরে এসে কাব্যর পাশে বসে নিন। কাব্য অবাক হয়ে থাকে চৈত্রীর দিকে। চৈত্রী ভুরু কুচকে রেখেছে। কাব্যকে তাকাতে দেখে কুচকানো ভুরু আরও কিছুটা কুচকে ফেলে জিজ্ঞেস করে, ওভাবে তাকিয়ে আছেন কেন? জ্বরে তো দেখে একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈত্রী বলল, জ্বরের জন্য বুঝি এনার্জি কমে গেছে, নাকি জ্বরের আগে থেকে আমায় মানানোর এনার্জি কমে গেছে? সেদিন মনে হয় এনার্জি বিস্কুট সম্পূর্ণ খাননি। নিন এখন এনার্জি বিস্কুটে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন, আর আমি ঝগড়া করার জন্য এনার্জি তৈরি করি। কাব্য হেসে ফেলে। তার চোখে পানি চলে আসে। জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা বুঝতে পারছে না। তিতাস আর জিহাদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথা শুনছিল। চৈত্রীর স্বাভাবিক ব্যবহারে ওরা খুশি হয়। এর মাঝেই ট্রেন এসে পড়ে স্টেশনে। জিহাদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল আমরা গিয়ে রুহিকে খুঁজি।
তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সত্যি বিস্কুটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে দিয়ে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? এনার্জি বিস্কুট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে বলে, তোমার হাতটা কি একটু ধরতে দেবে সত্যি? এত ভালো কেন দেখতে বলো? তোকে পেলে দুনিয়া অচল, আমি জেগে থাকি তোরই জন্য রোজ। ধীরে ধীরে ধরা পড়বি আয়, তোকে বেঁধে নেব ইশারায়। কি যে অবস্থা আমার একটু বোঝ, আজই মনটা থাকে তোরই আঁকে বাঁকেতে। তিলে তিলে যায় মোড়ে কি বেঘরে, তোকে বলে বোঝানো দায়। হাওয়ারা সুপি সুপি কানে বলে গেল, তুই আমার। ফেরারি মন কেন শুধু বলে তুই আমার। কাব্যর গান গাওয়া শেষ হলে সত্যি আর চোখে একবার তাকায়। কেমন জানি লজ্জা লাগছে তার। কাব্যর চোখে মুখে একরকম মাদকতা রয়েছে, সত্যি স্পষ্ট খেয়াল করেছে এটা। দমকা হয় চুলগুলো উড়ে মুখের ওপর এসে বিরক্ত করছিল ভীষণ। সত্যি চুলগুলোকে কানের কাঁচ পিঠে গুজে দিল। কাব্য বাধা দিয়ে বলল, চুলগুলোকে আটকাচ্ছ কেন? উঠতে দাও ওদের, বিরক্ত লাগছিল। কাব্য হাসে মুচকি হেসে বলে, সে তো প্রথম প্রথম আমাকেও তোমার বিরক্ত লাগতো, মানিয়ে তো নিয়েছে তাই না? এমনভাবে বলছেন কেন? আপনি বিরক্ত করতেন বলেই তো বিরক্ত লাগতো। আচ্ছা বেশ, মানলাম। এখন কি বিরক্তকর আমিটাকে বিরক্ত লাগে তোমার? চৈত্র, তুমি ভীষণ কিপটে জানো। চৈত্রী চোখ দুটো বড় বড় করে তাকায় কাব্যর দিকে, চোখের ভাষার উত্তর পাওয়ার আকাঙ্ক্ষায়। কাব্য সামনে দৃষ্টি রেখে বলল, সকালে হাতটা ধরতে চাইলাম, দিলে না। এখন গানের ভাষায় নিজের মনের কথা জানালাম, সেখানেও কোনো রেসপন্স করলে না। তুমি এমন কেন? কথাগুলো বলা শেষ করে পাশে থাকা চৈত্রীর দিকে তাকালো কাব্য। চৈত্রী এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, এবার সে দৃষ্টি সরিয়ে নিয়েছে। দুজনে বর্তমানে আছে বিশাল নদীর বুকে, নৌকার মাঝে। মাঝি তার দক্ষ হাতে বৈঠা চালাচ্ছে। নীরব শীতল নদীর বুক চিরে বয়েছিল সে ডিঙি নৌকাটি। বিকেলে শীতল বাতাসে মনোরম পরিবেশটিকে আরো মোহনীয় করে তুলছে সময়। সকালে চৈত্রী হাত বাড়াতে গিয়েও পারেনি। সেই সময় রুহানিয়া জিহাদ আর তিতাস চলে এসেছিল। কাব্যর আবদার বেমালুম ভুলে গিয়ে চৈত্রী দৌড়ে গিয়ে রুহানিকে জড়িয়ে ধরেছিল। বাড়ি ফেরার পথেও কাব্যর সাথে তেমন করে কোনো কথা হয়নি। বাড়িতে আসার পর চৈত্রী সেটা খেয়ালও হয়েছে, আর কোনো কিছু না ভেবে সে কাব্যকে ফোন করেছিল। ছোট্ট আবদারটিকে উপেক্ষা করে যাওয়াতে কাব্যর ভীষণ মন খারাপ হয়েছিল। একটু আধটু অভিমানও হয়েছিল বইকি, কিন্তু সে তো আর চৈত্রীর মতো তার অভিমানগুলো ঝুলিয়ে দিতে পারে না, মন খারাপ করে বসে থাকতে পারে না। তাই যতটা পেরেছে পথে সবার সাথে স্বাভাবিক থেকেছে, হেসে কথা বলেছে। এমনকি জ্বরও তাকে কাবু করতে পারেনি। তবে তার মন বলছিল বাড়ি ফিরে চৈত্রী নিশ্চয়ই তাকে ফোন করবে। তার মনের কথা সত্যি হয়, সত্যি চৈত্রী তাকে ফোন করেছিল, যার দরুন কাব্যর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। দুজনেই কথা বলে ঠিক করেছিল আজ বিকেলে দেখা করবে। চৈত্রী মনে মনে অতীতের কথাগুলো ভাবছিল। এবার সে জিন্স হাঁটুর নিচ অব্দি ভাঁজ করে নিয়ে পানিতে পা নামালো। কাব্য আতকে উঠে বলল, কি করছো? চৈত্রী কাব্যর দিকে তাকে বলল, ভয় পাচ্ছেন কেন? পানিতে নামবো না, যদি পড়ে যাও পা উঠিয়ে বসো। পড়ে গেলে আপনি তুলবেন, সবসময় মজায় ভালো লাগে না চৈত্র। প্লিজ পা উঠিয়ে বসো, নৌকা দুলছে দেখছো, প্লিজ চৈত্র। চৈত্রী কাব্যর কপালে হাত রেখে বলল, মা এমন করছেন কেন? জ্বর বেড়েছে বুঝি? কাব্য স্তব্ধ হয়ে গেল। এমনভাবে চৈত্রীর আদুরের ছোঁয়া সে প্রথম পেল। পিঠের মেরুদণ্ড দ্বারা মনে হলো শীতল এক হাওয়া বয়ে যাচ্ছে। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ হচ্ছে, অজানা এক ভালো লাগার সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। স্থির দৃষ্টি চৈত্রীর মুখের দিকে নিবদ্ধ। কাব্যর খুব করে ইচ্ছে করছিল চৈত্রীর হাস্যোজ্জ্বল দু চোখের পাতায় হালকা করে চুমু খেতে। ততক্ষণে চৈত্রী হাত সরিয়ে নিয়েছে কল্পনার রাজ্য থেকে। কাব্য তখনও নিস্তার পায়নি। চৈত্রী দুষ্টুমি করে পানি ছিটিয়ে দিল কাব্যর মুখে। কাব্য হকচকে ওঠে। কিছু বলার পূর্বেই চৈত্রী পানি থেকে এখনো পা ওঠেনি, উল্টো পানিতে পা দিয়ে ঝাপাঝাপি করছে। এতে পানিতে অদ্ভুত ঝুপঝুপ কলকলানির মতো শব্দ হচ্ছে। চৈত্রীকে এভাবে প্রাণস্থল দেখতে যেমন ভালো লাগছিল, তেমনি পানির এই অদ্ভুত শব্দ ভালো লাগছিল। এত ভালো লাগার মাঝেও কাব্যর মনের ভয় কাটেনি। সে বারবার অনুনয় করে বলছে, প্লিজ পা উঠিয়ে বসো না চৈত্র, কেন কথা শুনছ না? চৈত্রী তখনও পা দিয়ে পানিতে শব্দ করছিল। এবার সে নিজের একটা হাত কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল,
এতই যখন ভয়, ঠিক আছে, আপনি তবে আমার হাত ধরে রাখুন, তাহলে নিশ্চয়ই আমার আর পানিতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। চৈত্রীর নিঃসংকোচ বলা কথাগুলোর মাঝে বারবার তলিয়ে যাচ্ছিল কাব্য, তবে সুযোগ হাতছাড়া করল না। শক্ত করে নিজের হাতের মুঠোয় চৈত্রীর হাত চেপে ধরে বসে রইল। নিজের প্রাণের বিনিময় হলেও এই মেয়েটিকে তার আগলে রাখতে হবে। কাব্যর এমন নিস্তব্ধতায় চৈত্রী মুচকে হেসে বলল, আচ্ছা। তখন জিজ্ঞেস করলেন, আমি এমন কেন? আমি আসলে কেমন তুমি জানো না? তুমি একটা নিরামিষ, তাই? তাহলে এর উপায় কি? উপায় একটাই, শুনি কি উপায়? আমাকে বিয়ে করে নাও, তোমায় আমিষ বানানোর দায়িত্ব আমার। কি? কাব্য ভয় পেয়ে যায়। চৈত্রী এমন রিয়াক্ট করছে কেন? আবার রেগে না যায় মেয়েটা? সে কথা পাল্টে বলল, আরে মজা করেছি। মনে এবারই যেন চৈত্রীর মুখটা ফ্যাকাশ হয়ে গেল। সে নত মুখে বলল, মজা করে বলেছেন? কাব্য পড়ল বিপাকে। সে না জানি কি বলবে আর চৈত্রী কি কেমন রিয়াক্ট করবে, তাই সে চুপ করে থাকাকে শ্রেয় মনে করলো। চৈত্রী ফের বলল, আপনি চুপ করে আছেন কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি, তুমি এত এমন রিয়াক্ট করছো কেন? আমি কোনো রিয়াক্টই করিনি, আপনি বলুন। কি বলবো? আমি যে জানতে চেয়েছি। তুমি কি জানতে চেয়েছ? চৈত্রী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, মজা করেছেন আপনি আমার সাথে? তা তো একটু করছি অবশ্য। চৈত্রী হাত ছেড়ে নিল কাব্যর হাত রেখে। রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মেজাজ খারাপ তার। পানিতে ঝাঁপ দেবে কিনা বুঝতে পারছে না। ঝাঁপ দিলেও মৃত্যু হতে পারে, কারণ সে সাঁতার জানে না। চৈত্রীর হুট করে এমন রেখে যাওয়াতে কাব্য ভয় পাচ্ছে যেদের বসে সত্যি সত্যি আবার পানিতে ঝাঁপ না দেয়। কাব্য একটু এগিয়ে গিয়ে চৈত্রীর কাছে বসলো। পেছন থেকে জড়িয়ে ধরে চৈত্রীর দুহাত নিজের হাতের মুঠে নিল। থুতনি রেখেছে চৈত্রীর কাঁধে। মুহূর্তেই যেন জমে গেল চৈত্রী। একটু আগে মাথায় আসা উল্টাপাল্টা সকল চিন্তা যেন হঠাৎ করেই তল্লি তলপা নিয়ে কোথায় পালিয়ে গেছে। কাব্য মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার বউ হবে চৈত্র? চৈত্রী ঘাড় ঘুরিয়ে একবার তাকালো কাব্যর দিকে। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এ কান্না দুঃখের নয়, সুখের। কত শত ভালোবাসার প্রস্তাব সে পেয়েছে, কত ভাবেই না এক একজন প্রপোজ করেছে, কিন্তু কাব্যর মতো এমন করে কেউ কখনো বলেনি আমার বউ হবে চৈত্র। ইস, ছোট্ট একটা লাইন, কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর সকল সুখ, আনন্দ, উচ্ছ্বাস কেবলমাত্র এই লাইনটিকে আটকে আছে। সে তার চোখের পানি সংবরণ করতে পারল না। টুপ করে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল কাব্যর হাতে। চৈত্রী মুখে কোনো উত্তর দেয়নি, তবে কাব্য তার উত্তর পেয়ে গেছে। সে চৈত্রীর মাথায় আলতো করে মুখে বলল, আজকের বিকেলটা আমি তোমাকে উৎসর্গ করলাম চৈত্র। আজকের বিকেলটা শুধু তোমার নামে চৈত্রের বিকেল। ভালো লাগা, ভালোবাসার আবেশে নিজেকে জড়িয়ে নিয়েছে চৈত্রী। সে কোনো রকম কথা বলল না। নৌকায় ঘোরা শেষ করে অন্য কোথাও যায়নি আর। বাড়িতে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়েছিল, দেরি হয়ে গেলে সমস্যা হতে পারে। কাব্য চৈত্রীকে বাড়ির একটু আগ পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। যতক্ষণ চৈত্রীকে দেখা গিয়েছে ততক্ষণ দাঁড়িয়েই ছিল। সে সীমানায় গিয়ে চৈত্রী একবার পিছু ফিরে তাকায়। চোখে মুখে লাজুকতার হাসি, তারপর দৌড়ে চলে যায় বাড়ির ভেতর। কাব্য নিজেও মুচকে হাসে চৈত্রীর এহেন অবস্থা দেখে। বাড়িতে ফিরে বাবার মুখোমুখি হতে হয় চৈত্রীকে। তখনও তার মুখে চোখে হাসির ছোঁয়া। বাবার থমথমে মুখটা দেখে হাসি কিছুটা নিভল। কেমন যেন ইতস্তত ভাব। বাবাকে এড়িয়ে নিজের রুমে যাওয়ার জন্য পাওয়ারে চৈত্রী। সে সময় বাবার গম্ভীর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল চৈত্রী। এদিকে আসো, বললেন আনিস ইসলাম। চৈত্রী বাবার সামনে গিয়ে দাঁড়ালো, মাথা নত তার। ভয় ভয় হচ্ছে। সামনের সোফায় বসে আছেন আনিস ইসলাম। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে জেসমিন বেগম আর রুহানিয়া। আনিস ইসলাম মেয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? প্রাইভেট পড়তে। মিথ্যেটা বলতে গিয়ে কণ্ঠস্বর কিছুটা কেঁপে উঠল চৈত্রীর। আনিস ইসলাম ধমকে উঠলেন, হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি হতবাক হচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে তুমি অনায়াসে মিথ্যা বলে যাচ্ছ, একটু ভয় করছে না তোমার? চৈত্রী ভয় কেঁপে ওঠে। জেসমিন বেগম তার স্বামীকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? বকাবকি করছো কেন? ও প্রাইভেটেই গিয়েছিল, তুমি দেখছো ও প্রাইভেট পড়তে গেছে, প্রাইভেটের নাম করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়। জেসমিন বেগম আর রুহানি অবাক হয়ে তাকিয়ে আছে। চৈত্রীর মাথা তখনও নত, চোখ দুটো ছলছল করছিল। আনিস ইসলাম আবার ধমক দিয়ে বললেন, ছেলেটাকে? চৈত্রী কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। আনিস ইসলাম ফের বললেন, কাঁদছো কেন এখন? আমার প্রশ্নের উত্তর দাও। খবরদার মিথ্যে কোনো গল্প শোনার চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তুমি নৌকায় ছেলের সাথে ঘুরছিলে, সেই ছেলেটাকে আমি জানতে চাচ্ছি। চৈত্রী প্রথমে মুখ না খুলেও পরে ধমকের পর ধমকে কাঁপা কাঁপা গলায় বলে, কাব্য মানে শুভ্রের বন্ধু? চৈত্রী উপর নিচ মাথা ঝাঁকায়।
তিনি রুহানিকে বললেন চৈত্রীকে রুমে নিয়ে যেতে। এরপর কল দিলেন শুভ্রকে। রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে চৈত্রী। রুহানি ওকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। তাই নিজের মনেও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাব্যর সাথে চৈত্রীর সম্পর্ক হয়েছে, অথচ সে এটা বুঝতে পারেনি। জিহাদের ফোন আসে মিনিট 10 পরে। চৈত্রীকে জড়িয়ে ধরে রেখেই ফোন রিসিভ করলো রুহানিয়া। ওপাশ থেকে জিহাদ ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, বাড়িতে কি কিছু হয়েছে? রুহানি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কেন? চৈত্রীর বাবা শুভ্রকে ফোন দিয়ে অনেক রাগারাগি করছে। অফিস ছুটির পর কাব্যকে নিয়ে বাসায় যেতে বলেছে। শুভ্র ফোন দিয়ে জেরা করে, আমাদের সাথেও রাগারাগি করছে। কি হয়েছে তুমি কি জানো সব কিছু? সবটা জানি না। চৈত্রী প্রাইভেট পড়তে গিয়েছিল, মাত্র বাসায় ফিরেছে। কাকা নাকি দেখেছে কাব্যর সাথে নৌকে ঘুরতে। চৈত্রী স্বীকার করেছে, এর চেয়ে বেশি কিছু জানিয়ে তুমি কাব্য ভাইকে জিজ্ঞেস করো। কাব্য বাসায় নিয়ে আসতেছে, আসুক আগে, তারপর সবটা শুনছি। সন্ধ্যায় কি তোমরা আসবে? দেখি কাব্য আসুক আগে। ঠিক আছে। ফোন রেখে রুহানিয়া চৈত্রীকে শান্ত করার চেষ্টা করে চলেছে। তবে হ্যাঁ, কোনো রকম জেরা কিংবা প্রশ্ন করেনি। শান্ত হলে চৈত্রী নিজে থেকেই সবটা বলবে। চৈত্রীর মুখে সবটা শোনার পূর্বেই কোনো রকম বলা কওয়া ছাড়াই মিনিট 20 মধ্যে বাড়িতে এসে উপস্থিত হয়েছে শুভ্র, কাব্য, জিহাদ আর তিতাস। ওদের সামনে গম্ভীর হয়ে বসে আছেন আনিস ইসলাম। তিনি সরাসরি কাব্যর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কবে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক? কাব্য ভেতর ভেতর ভীষণ ঘাবড়ে গেল। আনিস ইসলামের সামনে সহজ থাকার চেষ্টা করলো, বলল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। মিথ্যে বলছে কেন? আমি নিজে দেখেছি তোমাদের নৌকায় ঘুরতে নাকি ধরা পড়ে এখন সব কিছু অস্বীকার করতেছে। জি না আঙ্কেল, আমি সম্পূর্ণ কথাটি এখনও বলতেই পারিনি। এই কথা সত্য যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি, তবে আমি চৈত্রীকে ভালোবাসি। চৈত্রী তোমার চেয়ে অনেক বয়সে ছোট। এত মেয়ে থাকতে চৈত্রীকে কেন তুমি ভালোবাসো? উত্তরটা আমি জানি, শুধুমাত্র টাইম পাস করার জন্য। তুমি শুভ্র বন্ধু, সেই হিসেবে এই বাসায় তোমার যাতায়াত আমি সহজেই নিয়েছিলাম। তেবলে আমার মেয়ের সাথে ভালোবাসা নাটক করে ওর জীবনটা নষ্ট করে দেবে? একজন বাবা হয়ে আমি মেনে নিব না। কয়েক সেকেন্ড নীরব থাকলো কাব্য, তারপর দৃঢ়তার সঙ্গে বলল, আপনার কেন মনে হচ্ছে আমি চৈত্রীর সঙ্গে টাইম পাস করছি? আমি সত্যি ওকে ভালোবাসি। আপনি যদি চান যখন তখন আমি ওকে বিয়ে করতে রাজি। চৈত্রী রাজি? এই পর্যায়ে কাব্য চুপ হয়ে যায়, বড্ড দোটানায় পড়ে আছে। চৈত্রী মনের ভাব সম্পর্কে অবগত সে, কিন্তু বাবার ভয়ে যদি চৈত্রী এখন রাজি না হয় তবে? এত সব অনিশ্চয়তা থাকার পরও কাব্য দমে গেল না। সে পূর্বের দৃঢ়তার সঙ্গে বলে, আমি জানি না সঠিক, তবে ও রাজি হলে আমি সর্বদাই প্রস্তুত বিয়ের জন্য। তোমার বাবা মাকে আনতে পারবে? কাব্য এক বাক্যে বলে, হ্যাঁ ঠিক আছে, তবে তাই হোক, 2 দিন সময় দিলাম। তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় হাজির হবে, দেখি কতটুকু ভালোবাসা তুমি আমার মেয়েকে। 2 দিন লাগবে কেন? আমি কাল সকালে বাবা মাকে নিয়ে আসবো। আপনি যদি চান আজও সম্ভব, 3 ঘন্টার মধ্যে হাজির হব আমার পরিবারকে নিয়ে। আনিস ইসলাম কাব্যর এতটা কনফিডেন্স দেখে আর কি বলবেন বুঝতে পারছেন না। তিনি নীরবে দীর্ঘশ্বাসে বললেন, এত তাড়াহুড়ো করার দরকার নেই, কালে নিয়ে আসো, ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া হবে। রাত্রি 12টা বোধহয় বেশি বাজে। 2 চোখের মাথায় ঘুম নেই চৈত্রী। কেঁদে কেটে 2 চোখ ফুলিয়ে ফেলেছে। কাব্যর উপস্থিতি টের পেয়েও কাছে যেতে পারেনি। তাদের মধ্যে কি কথা হয়েছে সে সম্পূর্ণ জানে না। ও শুধু রুহিয়াপুর থেকে শুনেছিল কাল নাকি কাব্যর পরিবারকে এই বাড়িতে আসবে। মনের ভিতর ভীষণ ভয় কাজ করছে, সত্যি সত্যি কাব্য আসবে তো? চিন্তার প্রহরের অন্তিম সময়ের পূর্বেই রুমের লাইট জ্বলে ওঠে। মাথা সামান্য উঁচু করে চৈত্রী দেখতে পায় জেসমিন বেগমকে, তার হাতে খাবার প্লেট। রুমের লাইট জ্বলতে দেখে বোধ হয় রুহানিয়া বারান্দা থেকে রুমে আসে। তার হাতে ফোন, হয়তো জিহাদ ভাইয়ের সাথে কথা বলছিল। চৈত্রী আবার শুয়ে পড়লো। জেসমিন বেগম তখন চৈত্রীর হাত টেনে বললেন, ওঠ, খাবি চল। চৈত্রী ভাঙা গলায় জবাব দেয়, খাবো না। খাবি না মানে কি? খাবার কি দোষ করেছে? চৈত্রী চুপ করে রইল। টেবিলের ওপর খাবার প্লেটটি রেখে মেয়েকে টেনে তারপর তুললেন জেসমিন বেগম। প্লেট হাতে নিয়ে ভাত মাখতে মাখতে বললেন, যত যাই হয়ে যাক না কেন কখনো খাবারের সাথে রাগ করবি না। তাছাড়া এখানে তো অন্য কারো দোষও দেখছি না আমি। তুই আমায় মিথ্যে বলে প্রেম করতে চাস? চৈত্রীর গলা ধরে আসছে, চোখ ভারী হয়ে গেছে অশ্রুতে। জেসমিন বেগম ভাতের লোকমা মুখের সামনে ধরে বলে, কান্নাকাটি পরে করবে, আগে হা কর বলছি। মৃদু ধমক শুনে খাবার মুখে নিল চৈত্রী। সেই সাথে তার চোখ থেকে টপ টপ করে পানিও পড়ছে। জেসমিন বেগম বললেন, কাঁদছিস কেন? প্রেম করতে গেলে বাবা মায়ের কাছে একটু আধটু মিথ্যা বলা লাগে, আমিও বলেছিলাম। চৈত্রী এবার একসাথে অবাকও হলো। রুহানি এগিয়ে এলো কাহিনী কি শোনার জন্য। জেসমিন বললেন, তোরা এইভাবে কেন তাকিয়ে আসিস? তোর বাবার সাথে যখন আমার সম্পর্ক হয় তখন আমি অনার্স 2য় বর্ষের ছাত্রী ছিলাম। তোর বাবা ছিল আমার মামাতো ভাইয়ের বন্ধু, সেখান থেকেই পরিচয়। তারপর ভার্সিটিতে দেখা, চিঠি আদান প্রদান, মুঠোফোনে অল্প স্বল্প কথাবার্তা বলতাম লুকিয়ে লুকিয়ে। একদিন তো তোর মতেই বাবার কাছে ধরা খেয়ে গেলাম। সে কি বকা ঝকা! তোর নানা ওই মুহূর্তে আমায় অন্য জায়গায় বিয়ে দেবে বলে মনে স্থির করলো। আমার মামাতো ভাই তখন তোর বাবাকে এই খবর দিয়েছে। তোর বাবা
তখনই আমার বাবার পায়ে ধরে আমায় ভিক্ষা চেয়েছে, কান্নাকাটি করেছে। এটুকু বলে থামলেন তিনি। চৈত্রী অস্ফুট সুরে বলল, তারপর? তারপর আর কি? বাবা রাগী হলেও মন নরম ছিল। তোর বাবার কান্নাকাটিতে গলে গেছিল। পরে দুই পরিবার মিলে পরের দিনে আমাদের বিয়ে দিয়ে দেয়। আমার কি মনে হয় জানিস, তোর বাবাও বোধহয় এটাই করবে। ঘটনা ঘটল ভিন্ন। সকালে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈত্রী। সেই সময় গম্ভীরভাবে রুমে প্রবেশ করলেন আনিস ইসলাম। একবার মেয়ের মুখের দিকে তাকালেন, বললেন, আজ তোমার কলেজে যেতে হবে না। কেন যেতে হবে না, এই প্রশ্নটি চৈত্রী মনে মনে করলেও মুখে করতে পারল না। সে নীরবে হিজাবের পিন খুলছিল। কাব্যকে আর সত্যি আসবে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল খুব। গতকাল বাবা ফোন নিয়ে গেছে। কাব্য বেশ কয়েকবার রুহানিকে ফোন করেছিল রাতে। চৈত্রী ঘুমিয়ে থাকায় আর জাগাতে বলেনি। সে কলেজের ইউনিফর্ম বদলানোর জন্য রুমের দরজা লাগাচ্ছিল। তখন আনিস ইসলামের কণ্ঠ শুনতে পেল। আমি ঠিক করেছি, চৈত্রীকে হোস্টেলে পাঠিয়ে দেব। কাঁধে কারো স্পর্শ পেয়ে হাত ঘুরে তাকালো চৈত্রী। রুহানি আশ্বস্ত করে বলল, ভেঙে পড়িস না, কাব্য ভাই আসতেছে। রুমের দরজা লক করতে করতে চৈত্রী বলল, বাবা কি বলেছে শুনেছ? শুনেছি, বলুক। আগে কাব্য ভাইয়া তার পরিবার নিয়ে আসুক, কথাবার্তা বলে যা সিদ্ধান্ত নেবে। চৈত্রী নিরাশ হয়ে বলল, বাবা বোধহয় আমাদের সম্পর্ক মেনে নেবে না। বাড়ির সকলকে অবাক করে দিয়ে সকাল 10টা নাগাদ কাব্য ওর বাবাকে নিয়ে চৈত্রীদের বাসায় আসে। সঙ্গে প্রতিবারের মতো এবারও জিহাদ, তিতাস ও শুভ্র এসেছে। প্রথম শুভ্র বিষয়টা মেনে নিতে পারেনি, রাগ করেছিল ভীষণ, কিন্তু সময়ের পরিবর্তনে মানতে বাধ্য হয়েছে। তাছাড়া কাব্য তার খুব কাছের বন্ধু, ওর ভালো খারাপ সবটাই জানা আছে। সেই হিসেব কষলে অবশ্যই কাব্য চৈত্রীর জন্য নির্ভরযোগ্য ছেলে। একজন ভাই হিসেবে বোনের ওপর এমন জীবনসঙ্গী কেউই ঠেলে দেবে না। বন্ধুত্বের খাতিরে হোক কিংবা বোনের সুখের ভবিষ্যতের জন্যই হোক, শুভ্র সত্যটাকে সমর্থন করেছিল। তাই সেও চায় কাব্যের জীবনে চৈত্রী আসুক। জেসমিন বেগম আপ্যায়নের ত্রুটি করলেন না একদম। কাব্যর বাবা মা ছেলের সাফাই গেলেন না, বরং চৈত্রীকে খুব করে চাইলেন। সাফাই যা গাওয়ার শুভ্রই গিয়েছে। আনিস ইসলাম খুব একটা কথাবার্তা বলেননি। তিনি যতটা পেরেছে নীরবেই থেকেছেন। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কথোপকথন শোনার বৃথা চেষ্টা করেছিল চৈত্রী। এক পর্যায়ে আনিস ইসলাম কাব্যর বাবা মায়ের উদ্দেশ্যে বললেন, আমাদের মেয়ে এখন বেশ ছোট, মাত্র কলেজে উঠেছে। অভাব অনটন তেমনভাবে আমাদের গ্রাস করেনি বলে মেয়েকে আমরা অনেকটা পুতুলের মতো বড়ই করে রেখেছি। এখন বিয়ের পরেও যে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে এটা তো হয় না। ও এখনও রান্নাবান্না সংসারের কোনো কিছুই বোঝে না, জানে না। বুঝতেই পারছেন এখন আমি কি বলতে চাচ্ছি। কাব্যর বাবা কবির রহমান বললেন, ভাই সাহেব আপনি যা বলবেন তার সবই সত্য, কিন্তু আমরা তো শুধু আমাদের ছেলের জন্য বউ নিতে আসিনি, আমরা একটা মেয়েও নিতে এসেছি আমাদের জন্য। আমার 2 ছেলে, ছোট ছেলে রাজশাহী থেকে পড়াশোনা করে। মেয়ের অভাব আমার সংসার জীবনের শুরু থেকেই। চৈত্রী আমার বড় মেয়ে। আহ্লাদ আদর কোনো কিছুরই কমতি আমরা রাখবো না। তাছাড়া নিজের ছেলে বললেও বলছি না এটা সত্য যে আমার ছেলের মতো ছেলে হয় না। সত্যি বলছি নাকি মিথ্যা বলছি যাচাই করার জন্য একদিন সময় করে আমাদের বাসায় চলুন। এলাকায় লোকজনের থেকে খোঁজখবর নিন। যদি কোনো খারাপ রিপোর্ট পান আমার ছেলেকে আমি নিজে বলবো চৈত্রীর জীবন থেকে সরে যেতে। শুভ্র কবির রহমানকে সমর্থন করে বলছে, আঙ্কেল কিন্তু ঠিক কথাই বলেছে কাকা। পড়াশোনার জন্য কলেজ লাইফ থেকে আমি ঢাকায় থেকেছি। সেখান থেকে কাব্য, জিহাদ, তিতাস আর আমি বন্ধু একসাথে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ পার করেছি। এখন একসাথে একটা কোম্পানিতে জবও করেছি। সেই হিসেব করতে গেলে আমিও কিন্তু ওদেরকে কম ভালো চিনি না। কাব্য জিহাদ যদি খারাপই হতো তাহলে নিশ্চয়ই আমি ভাই হয়ে চাইতাম না ওরা আমার বন্ধের জীবনে থাকুক। আমি এতটুকু সিউরিটি দিতে পারি, রুহি কিংবা চৈত্রী বিয়ের কথা কখনোই অসুখী হবে না। এখন বাকিটা আপনার ইচ্ছে কাকা। উত্তরের জন্য সম্মুখের প্রতিটি ব্যক্তি চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছেন আনিস ইসলামের মুখের দিকে। তিনি নিজেও বুঝতে পারছেন না কি বলবেন। একটা সময় তিনিও ভালোবেসেছিলেন, তিনিও কাউকে হারানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিলেন। সেই মেয়েটি আজ চৈত্রীর মা। তিনি জানেন হারানোর ভয় কতটা প্রবল হয়, কিভাবে ভেতর থেকে একটা মানুষকে ভেঙে চুরে দিতে পারে। অতীতের সেই স্থানে আজ নিজেকে দাঁড় করিয়ে তিনিও পারলেন না কাব্যকে ফিরিয়ে দিতে। তিনি শুধু জেসমিন বেগমকে জিজ্ঞেস করলেন, চৈত্রী রাজি? জেসমিন বেগম হাসি মাখা মুখে মাথা দুলিয়েছেন। আনিস ইসলাম নড়েচড়ে বসে বললেন, তাহলে আর কি, ছেলে রাজি, মেয়ে রাজি। ছেলের পরিবার রাজি, তাহলে মেয়ের পরিবার কি আর অশান্তি করবে, আপত্তি করবে? প্রত্যেকের চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে। তিনি কাব্যর হাস্যোজ্জ্বল মুখটির দিকে তাকিয়ে বললেন, তবে একটা কথা। কাব্য উৎসুক হয়ে জানতে ছিল কি কথা। বিয়ে হবে চৈত্রী ইন্টার পরীক্ষা শেষ হলে, এখন শুধু এঙ্গেজমেন্ট হবে। যদি চৈত্রী ইন্টার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল। কাব্য কনফিডেন্সের সাথে বলল, আমার জন্য ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওর ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিলাম। বন্ধুরা সমস্যারে বলে উঠল, আলহামদুলিল্লাহ।
সবাই একসাথে মিষ্টিমুখ করলো। আলাপ আলোচনা করে মিষ্টির সিদ্ধান্ত নেওয়া হলো আগামী শুক্রবার ঘরোয়াভাবে শুধু নিকট আত্মীয় স্বজনদের নিয়ে এঙ্গেজমেন্ট হবে। রুহানিয়া যখন ঘরে গিয়ে চৈত্রীকে এই খবরটা দিল, চৈত্রী খুশিতে কেঁদেই ফেলেছে। বিশ্বাস করতে পারেনি বাবা এত সহজে মেনে নিবে। মনের ভিতর রং বেরঙের প্রজাতিরা উঠছে যেন। কাব্যরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাড়িতে খুশির ধুম পড়ে যায়। মনের খুশিতে চৈত্রী এখন একা একা লাফাচ্ছিল, নাচছিল। তখন আনিস রুমে প্রবেশ করলো বিব্রতভাবে, চোখে মুখে তার। চৈত্রী তখনও ভয় পাচ্ছিল। আনিস ইসলাম চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে বললেন, ঠিক আছে আমি পরে আসছি। চৈত্রী বাধা দিয়ে ভয় ভয় বলল, পরে কেন আব্বু, এখনই আসো না শিওর? হ্যাঁ। আনিস ইসলামের সামনে এসে দাঁড়ালেন, গম্ভীর মুখে এখন হাসির ছোঁয়া। চৈত্রীর মনটা আরও ভালো হয়ে গেল। তিনি চৈত্রীর মাথায় হাত রেখে বললেন, তুমি খুশি তো? লজ্জা হোক কিংবা ভয় হোক, চৈত্রী কোনো উত্তর দিতে পারলো না, মাথা নত করে রাখলো। আনিস ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, বাবাকে আর ভয় পেতে হবে না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো। তোমার হাসিতে আমি প্রাণ খুঁজে পাই। জীবনে প্রথম ভালোবাসা হলেও তুমি কোনো ভুল মানুষের পাল্লায় পড়োনি, বরং সঠিক মানুষ খুঁজে নিয়ে এসো। তাই আমারও আর বাধা দেওয়ার প্রয়োজন হয়নি। ভুল কাউকে ভালোবাসলে অবশ্যই আমি সম্পর্ক মেনে নিতাম না। এতে যদি তোমার চোখে খারাপও হতাম, তাতে আমি এই সম্পর্কে রাজি ছিলাম। ছেলেমেয়েদের ভালোর জন্য মাঝে মাঝে খারাপ হতে আপত্তি নেই। সে যা হোক, এই খারাপ হওয়াটা আমার প্রয়োজন পড়েনি। তবে একটা কথা মা, পড়াশোনাটা ঠিক মতো করো। এমনকি বিয়ের পরও পড়াশোনা নিয়ে আমি কোনো রকম হেলাফেলা করব না। আমি অনেক মেয়ে দেখেছি যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকার পরেও শুধুমাত্র নিজের গাফিলতিতে পড়াশোনাটা আর করেনি। এই একই ভুল তুমি কখনো করো না। ইন্টার পর্যন্ত আমার কাছে রেখেই তোমাকে পড়াবো, বাকিটা কিন্তু তোমার ইচ্ছের উপর নির্ভর করছে। তখন কিন্তু আমার জোর কৃতিত্ব তোমার উপর খাটবে না। আমার খুব ইচ্ছে ছিল তুমি গ্রাজুয়েট কমপ্লিট করবে, এরপর তোমাকে বিয়ে দেব। কিন্তু তুমি যখন সম্পর্কে জড়িয়েই পড়েছ, তখন আমিও আর চাই না তোমাকে আটকে রাখতে। আমি চাই না আমার মেয়ে কোনো ভুল পথে পা বাড়াক। তা মনে রেখো, পড়াশোনায় কিন্তু তোমাকে তোমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করবে। তাই যত যাই হোক, জীবনে পড়াশোনাটা ছেড়ো না। একটা বাবা হয়ে তোমার কাছে আমার অনুরোধ, কঠিন বিপদের সময় যেন ভেঙে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারো, আমি এটাই চাই। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিল চৈত্রী। মাথা তুলে গালে চুমু খেয়ে বলে, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবো আব্বু। খুশি হয়ে পরম মমতায় মেয়ের কপালে চুমু খেলেন আনিস ইসলাম। বুঝলি মামা, শেষমেশ কাব্য ছক্কাটা মেরে দিল। হাসতে হাসতে জিহাদের উদ্দেশ্যে বলল। তিতাস জানালার পাশের সিটে বসে চৈত্রীর সাথে ফোনালাপে ব্যস্ত কাব্য। জিহাদ ওকে খোঁচা মেরে বলে, আরে বাপরে বাপ, ওর বাসায় তো যাচ্ছি নাকি, তখন কি কথা বলা যাবে না? এঙ্গেজমেন্ট হয়ে যাক, তারপর মন প্রাণ ভরে কথা বলিস। কাব্য ফোনটা কান থেকে সরিয়ে নিয়ে, বিয়ে ঠিক হওয়ার সময় শ্বশুর মশাই কি শর্ত জুড়ে দিয়েছিল শুনিসনি? মাঝখানে 2 দিন মেপে মেপে কথা বলেছি। চৈত্র কথা বলার বায়না করলে ধমকে ধমকে পড়তে বসেছে। আজকের দিনটা পড়া থেকে ওর ছুটি, তাই অল্প একটু সময় অপচয় করছি না, বুঝলি? তাছাড়া 2 দিনের জমিয়ে রাখা অনেক কথা আছে, যেগুলো সামনাসামনি বললেও শেষ হবে না। তিতাস বলে, ঠিক আছে বল তাহলে, তোদেরই তো দিন। কাব্য বাঁকা এসে বলল, মন খারাপ করিস না, তোর দিশা এসেছে ওর বাসায়। কাব্য ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। জিহাদ চোখ পাখি তিতাসকে জিজ্ঞেস করে, কিরে আমার শালিকের সাথে তোর কি চলছে? আরে কিছুই না, কাব্য মজা করেছে। মজা করে দিশার কথাই কেন বলবে? শেষমেশ তুইও? আরে তেমন কিছুই না ভাই, এমনি একটু একটু ভাল লাগে আর কি। ওই একটু আধটু থেকেই আমি কাব্য ফেসেছি। এখন দেখছি তুই একই পথে হাঁটছিস। শুভ্র জানলে কানে ধরবে। জীবনে আর কোনো বন্ধুকে ওর বাসে নিয়ে যাবে না। ওর কথা শুনে তিতাস মন্দ শব্দ করে হাসতে হাসতে বলে, মন্দ কি? এই সুযোগে 4 বন্ধুর বন্ধন আরও দৃঢ় হবে। তার মানে সত্যি সত্যি তুই দিশার পেছনে পড়েছিস? না মানে ফেসবুকে একটু একটু কথা হয়। ওরে আল্লাহ, এত দূর! খবরদার এখন প্রপোজ করিস না ভুলে। কেউ যাতে বলে শেষমেশ আমার আর রুহির বিয়েটাই হবে কিনা সন্দেহ। তিতা শেষে বলল, চিল, চাপ নিস না, জানবে না কেউ। অ্যাটলিস্ট তোর বিয়ের আগে আর কেউ জানবে না। কাব্য ফোন রেখে বলল, কিন্তু আমি জেনে গেছি। তুই তো আগেই সব জানিস, কথা শেষ কর না। ওর জন্য রাখতে হলো। এখন নাকি রেডি হবে। ধৈর্য ধরো বৎস, আর তো মাত্র কিছুদিন বাকি। সমুদ্র বাবার সাথে আজ সকালেই চৈত্রীদের বাসায় এসেছে। বাড়িতে ঢুকে ওর সর্বপ্রথম চৈত্রী রুমে ছুটে এসেছে। দিশা রুহানিয়া মিলে তখন চৈত্রীকে সাজাচ্ছিল। সমুদ্র তখন প্রশ্ন করেনি, কোনো খাটের উপর চুপটি করে বসে চৈত্রী সাজসজ্জা দেখছিল। দিশা দুষ্টুমি করে সমুদ্রকে জিজ্ঞেস করলো, সমুদ্র বাবু, চৈত্রীকে কেমন লাগছে বলো তো? সমুদ্র 2 হাত প্রসারিত করে বলল, আমার সুইট হার্টকে এতগুলো সুন্দর লাগছে। আর শাড়িটাও সুন্দর। শাড়িটা কে দিয়েছে জানো? কে? কাব্য ভাই। ওয়াও, কাব্য ভাইয়ের চয়েস অনেক সুন্দর। তার সাথে কথা হলে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। রুহানিয়া এবার যে হেসে বলল, আসলে কাব্য ভাইয়ের পছন্দ অনেক সুন্দর। সে কিন্তু তোমার পছন্দের আরও একটা জিনিস পছন্দ করে বসে আছে জানো?
বলো কি? সত্যিই বলছি। তার মানে কাব্য ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ এক। তাহলে তো বলতে হবে আমার পছন্দ অনেক ভালো। দিশা আর রুহানিয়া হাসলো শুধু, কিন্তু কিছু বলল না। কাব্যরা এসেছে শুনে সমুদ্র আর বাচ্চারা দৌড়ে ড্রয়িং রুমে গেল। বাড়িতে আজ দুই পরিবারের আত্মীয়স্বজন ছাড়া বাইরের কোনো মানুষ নেই। কাব্য পার্পল রঙের একটা পাঞ্জাবি পরেছে, সত্রিকেও সে এই রঙের শাড়ি চুড়ি কানের দুল কিনে পাঠিয়েছে। সবাই যখন কথা বলে ব্যস্ত, কাব্য তখন দিশাকে ইশারে জিজ্ঞেস করলো, চৈত্র কোথায়? দিশা ইশারে বুঝতে না পেরে কাছে এলো, ফিসফিস করে বলল, কি বললেন বুঝিনি। কাব্য ফিসফিস করে বলল, চৈত্র কোথায়? ও তো ঘরে। একটু দেখা করে দাও না, একটু পর তো এমনিতেই দেখা হবে, এখন আবার কি প্লিজ। দিশা আশেপাশে একবার তাকে বল, ঠিক আছে, তবে বেশিক্ষণ কথা বলা যাবে না কিন্তু। ওকে ওকে। চৈত্রী রুমের সামনে গিয়ে দিশা বলল, ভিতরে আসছে চৈত্রী, আমি দাঁড়াচ্ছি এখানে। কাব্য হেসে বলল, থ্যাংক ইউ শালিকা। থ্যাংক ইউতে কাজ হবে না, আমার গিফট লাগবে, সময় তো পেয়ে যাবে বলে কাব্য রুমে ঢুকলো। তিতাস তখন দরজার সামনে এসে দাঁড়ালো। তিশা গম্ভীর মুখে বলল, এখন ভিতরে যাওয়া যাবে না। জানি, তাছাড়া ভেতরে আমার কোনো কাজ নেই, তুমি একা একা পাহারা দিচ্ছ, তাই ভাবলাম আমিও তোমাকে সঙ্গ দিই। দরকার নেই, চলে যান আপনি। তুমি কি কোনো কারণে রেগে আছো আমার উপর? আপনি রাগ করার মতো কোনো মানুষ নাকি? তাছাড়া আপনার ওপর তো রাগ করবে পাপিয়া। তিতাস ভুরু কুঁচকে বলল, পাপিয়াকে তুমি চেনো কিভাবে? এই তো আসলে জায়গায় হাত দিয়ে ফেলেছি, তাই না? আপনি কি ভেবেছিলেন সত্যিটা আমি জানতে পারবো না? দিশার থেকে কিছু লুকানো তো সহজ না। কমেন্ট দেখে আমার সন্দেহ হয়েছে। আরে বাপ, তুমি শুধু শুধু ভুল বুঝছো। পাপিয়ার সাথে আমার কিছুই নেই, ও আমার কলিগ। খবরদার মিথ্যে বলবেন না, 3 সত্যি, আমি মিথ্যে বলছি না। তাছাড়াও বিবাহিত, কমেন্টে হয়তো ফাজলামি করেছে। বিশেষ না হলে তুমি কাব্য, জিহাদ, শুভ্র ওদেরকে জিজ্ঞেস করে দেখো। দিশা ভেঙসি কেটে বলো, ঠিক আছে ঠিক আছে, আমি তো কিছু করিনি, এমনিই বললাম আর কি। দিশার মিথ্যে শুনে তিতাস মাথা দিলে হাসলো। কাব্য রুমে প্রবেশ করে দেখলো বারান্দার দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে চৈত্রী। বারান্দার দরজায় চাপানো। কাব্যকে দেখা মাত্র চৈত্রী উঠে দাঁড়ালো, দুহাত প্রসারিত করে বাধা দিয়ে বলল, এখন বারান্দায় যাওয়া যাবে না। কাব্য বিষয় নিয়ে বললো, কেন? বারান্দায় কি? জিহাদ ভাইয়া আর রুহি আপু পার্সোনাল কথা বলছে, আপনার প্রবেশ নিষেধ এখন। কাব্য এগিয়ে গেল, চৈত্রী কোমর ধরে এনে দুহাতে জড়িয়ে ধরে বলল, ওদেরকে তো আমার দরকার নেই, আমি তো এসেছি তোমার কাছে। চৈত্রী দুহাত কাব্যর বুকের ওপর, চোখে মুখে অস্বস্তির ছাপ। কাব্য নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চৈত্রীর দিকে। সে আবিষ্কৃত কণ্ঠে বলল, তোমার শাড়িতে এত দারুণ কেন লাগে চৈত্র? দ্বিতীয়বারের মতো আমি ঘায়েল হয়ে গেলাম। চৈত্রী দুহাতে কাব্যকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, ছাড়ুন, কেউ রুমে এসে দেখে ফেলে খবর হয়ে যাবে। কিছু হবে না, বাড়ি তিতাস আর দিশা আছে, আপনি ওদেরকে পাহাড়ে দিতে রেখেছেন। হ্যাঁ রেখেছি, তুমি যে জিহাদ আর রুহিকে পাহাড়ে দিচ্ছিলে। চৈত্রী এবার শব্দ করে হেসে ফেলে। কাব্য মুগ্ধ হয়ে তাকে বলে, এভাবে হেসো না চৈত্র, নিজেকে সামলে মুশকিল হয়ে যাবে। তখন রুমে হুড়মুড় করে দিশা প্রবেশ করে। পিছনে তিতাস না দেখে ভয়ে কাব্য বারান্দায় প্রবেশ করে। ওদিকে জিহাদ আর রুহানি হাত ধরে দাঁড়িয়ে গল্প করছিল। কাব্যর হঠাৎ আগমনে দুজনেই সিটকে দাঁড়ায়। সব মিলিয়ে একটা বিশ্রী অবস্থা। দিশা হড়বড়িয়ে বলা শুরু করে, সরি দুই দুলা ভাই, কাকি এখনই চৈত্রীকে নিয়ে যেতে বলেছে, আমি রুমে না ঢুকলে কাকি চলে আসতো। রুহি আপু তাড়াতাড়ি আসো। রুহি আর দাঁড়ালো না, কাব্যর সামনে লজ্জা লাগছে খুব, তাই দিশা বলা মাত্র সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য আর জিহাদের মুখখানা দেখে তিতাস শেষে কুটি। কিছুক্ষণ বাদে ওরা তিনজনে ড্রয়িং রুমে এসে এখন আংটি বদল হবে। চৈত্রী আর কাব্য পাশাপাশি দাঁড়িয়ে আছে। তিতাস ক্যামেরায় ওদের ছবি তুললো বেশ কয়েকটা। আংটি পরানো শেষ হলো। সমুদ্র জিজ্ঞেস করলো, মামনি আমিও আংটি পরবো? মামি সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বললো, তুমি যখন বড় হবে তখন তোমায় বিয়ে করাবো আমরা, তোমারও তো এঙ্গেজমেন্ট হবে। আমি তো বড় হয়ে সুইটহার্টকে বিয়ে করবো। কাব্য ভাইয়া তাহলে সুইটহার্টকে আংটি পরালো কেন? শুভ্র হেসে বলল, তোর সুইটহার্ট এখন থেকে কাব্যর অর্ধেক বুঝেছিস, পরীক্ষা হলেই তোর সুইটহার্টকে একেবারে নিয়ে যাবে। বাকিরা সবাই হাসছে। সমুদ্রের গাল নাক ফুলে বসে আছে। সে রেগে গেছে, চিৎকার করে বলছে, আমার বউকে কাব্য ভাইয়া কেন নেবে? এবার তার রাগ পরিণত হয়েছে কান্নায়। সে ফ্লোরে হাত পা বসে ছেড়ে কান্না করছে, আমার সুইটহার্টকে কাব্য ভাইয়া কেন বিয়ে করবে? সুইটহার্ট তো আমার, আমি এখন বড় হয়ে কাকে বিয়ে করব? ওর কান্না থামাবে নাকি হাসবে কেউ বুঝতে পারছে না। সমুদ্র বারবার কাঁদতে কাঁদতে একই কথা বলছে, আমি এখন কাকে বিয়ে করব? সমাপ্ত। আসসালামু আলাইকুম। আমার মা অনেক অসুস্থ থাকার কারণে আমি ঢাকায় গিয়েছিলাম, এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব। এখন একটু আমিও সুস্থ, আমার জ্বর হয়েছিল, তাই প্লিজ কেউ রাগ করবেন না। দা কুমড়ো গল্প রাতে আসছে। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। অনেক ভালো একটা ছিল গল্প, আমার অনেক ভালো লেগেছে। প্লিজ কেউ রাগ করবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।